হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে মূলত আমরা শিওর শর্টের চ্যাপ্টার 6 কেমিস্ট্রির উপরে একটা সিকিউ ক্লাস নিব। তো অলরেডি তোমাদের এমসিকিউ ক্লাসটা নেওয়া হয়ে গেছে, আশা করি তোমরা সবাই সেটা দেখছো। তো এখন হচ্ছে সেটার উপর সিকিউ ক্লাসটা হবে। ওকে, তাহলে আমরা চলো শুরু করি। এবং এই চ্যাপ্টারটা খুবই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার হওয়ার কারণে আমরা এই চ্যাপ্টারে অনেক প্রকারের ম্যাথমেটিক্যাল সিকিউ নিয়ে কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে, তো চলো তাইলে আমরা শুরু করতে পারি। তো আসো, আমাদের প্রথম যে সিকিউটা আজকে আছে সেটা হচ্ছে এইটা। আচ্ছা, সিকিউ শুরু করার আগে আমরা মূলত সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে ফেলি। আসো, তো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে মোলারিটি কেন তাপমাত্রার উপর নির্ভর করে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অনেকবার পরীক্ষায় তোমরা এটা পাবা। সেটা অবশ্যই কিন্তু পরীক্ষার আগে তোমাকে দেখে যাইতে হবে। সো এটা আমি 2 স্টার দিয়ে দিচ্ছি, 3 স্টারই দেওয়া উচিত আসলে। তো এটা তাপমাত্রার উপর নির্ভরশীল কেন? কারণ মোলারিটি নির্ণয়ের ক্ষেত্রে তুমি হয়তো দ্রব এবং দ্রাবক দুইটা জিনিস থাকে না। কারণ ঘনমাত্রা বের করতেছো মানে কি, ধর একটা শরবত বানাইলা, শরবতের মধ্যে কি থাকে? শরবতের মধ্যে পানির মধ্যে চিনি থাকে, তাই না? যেখানে পানিটা হচ্ছে দ্রাবক আর চিনিটা হচ্ছে তোমার দ্রব। ঠিক আছে, তো এখন তাপমাত্রা চেঞ্জ করলে হয় কি জানো? তাপমাত্রা চেঞ্জ করলে দেখা যায় আরও কিছু পরিমাণ চিনি হয়তো গলে গেছে। আরও তাপমাত্রা যদি বাড়াও আর কি, তাপমাত্রা যদি বাড়াও মানে গরম করো, গরম করলে দেখবা চিনি আগে যতটুকু গুলাইতে পারছিলা মানে দ্রবীভূত হয়েছিল, তাপমাত্রা বাড়াইলে আরও বেশি দ্রবীভূত হয়ে যায়। এটা নিয়ে কলেজে পড়াশোনা করবা তোমরা, যে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তার অর্থ হচ্ছে আরও কিছু পরিমাণ দ্রব গুলে যায় আর কি, সো দ্রবীভূত হয়ে যায়। আর তাপমাত্রা যদি কমায় দাও তাইলে আরও কিছু চিনি যেটা আগে গুলা ছিল কিন্তু ওইটা এখন আরও কি হয়ে যাবে, অধক্ষেপ পড়ে যাবে আর কি। ওইটা আর গুলতে পারবে না, বরং এটা অধক্ষেপ পড়ে যাবে যদি আরও ঠান্ডা করো। কথাটা বোঝা গেছে? সো যেহেতু তাপমাত্রা বাড়াইলে আরও দ্রব দ্রবীভূত হচ্ছে, তাপমাত্রা কমাইলে দ্রব অধক্ষেপ হয়ে যাচ্ছে, এই জন্যেই মোলারিটিও চেঞ্জ হচ্ছে, তাই না? কারণ যতটুকু দ্রব দ্রবীভূত সেটাই তো মোলারিটি আসলে। সো ওইটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মোলারিটিও চেঞ্জ হয়ে যাবে। সো তাপমাত্রা চেঞ্জ হইতে দেওয়া যাবে না। সো নির্দিষ্ট তাপমাত্রায় মোলারিটিও নির্দিষ্ট। কথাটা বুঝছো ক্লিয়ারলি আশা করি। এরপরে বলছে মিথেনের মোলার আয়তন কত। মোলার আয়তন মানে বুঝতে পারবা যে মোলার আয়তন মানে আসলে এক মোলারের আয়তন, এক মোলারের আয়তন, এক মোলারের ভলিউম। তাহলে এক মোলার মানে কি আসলে? এক মোলার মানে তো 22.4 লিটারই হবে। তো তুমি আগে মোলারিটির সংজ্ঞাটা দিবা। মোলারিটির সংজ্ঞা দিয়ে বলবা যে এক মোলার মানে এক মোলারই, মানে শুধু মোলার মানে এক মোলারই বোঝায়। আর এক মোলার মানে আসলে 22.4 লিটার দ্রবণ। এটা যেই পদার্থই থাকুক না কেন, এটা মিথেন থাকুক, মিথেন না থেকে অন্য কিছু থাকুক, এটা 22.4 লিটারই হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু এসটিপিতে থাকা অবস্থায়। এসটিপি ছাড়া অন্য কোনো সিচুয়েশনে হইলে তখন কিন্তু আর এইটা হবে না। এসটিপি ছাড়া অন্য কোনো সিচুয়েশনে হইলে তখন এইটা হয় না, অন্য কিছু হয়, সেটা তোমাদের লেভেলের না। সো এটা তোমার আসবে না, তোমার আসলে এসটিপিতেই আসবে আর কি। এরপরে বলছে 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝো? বলতে কি বুঝো টাইপের কোশ্চেন অনেক বেশি আসে। সো ফার্স্টে মোলারিটির সংজ্ঞা দিবা, যে মোলারিটি কাকে বলে। নির্দিষ্ট তাপমাত্রায় এক মোল দ্রবণ, নির্দিষ্ট তাপমাত্রায় যত মোল দ্রব 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে মোলারিটি। সো মোলারিটির সংজ্ঞা দেওয়ার পরে তারপরে আমরা বলবো যে 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের অর্থ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.25 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। আরেক লাইন চাইলে অ্যাড করতে পারো যে 0.25 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে আসলে 0.25 ইন্টু 40 গ্রাম হাইড্রোজেন, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি। এইটা চাইলে তুমি অ্যাড করে দিতে পারো যে কত গ্রাম বোঝানো হচ্ছে। 0.25 মোল বলার সাথে সাথে তুমি চাইলে এটাও অ্যাড করে দিতে পারো যে অ্যাকচুয়ালি কত গ্রামটা বোঝানো হচ্ছে। এরপরে বলছে সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। সো প্রমাণ দ্রবণ মানে যেইটার ঘনমাত্রা আমরা জানি, যেইটার ঘনমাত্রা আমরা জানি। সো প্রমাণ মানে তাহলে জানা ঘনমাত্রা বোঝানো হয়। সো বেসিক্যালি তাহলে তুমিই বলো এখন আমাকে যে সেমিমোলার মানে এটার ঘনমাত্রাকে আমরা জানি কি না? জানি এটা? অবশ্যই জানি। সেমিমোলার মানে কি 0.5 মোলার না, সেমিমোলার মানে কি 0.5, ডেসিমোলার মানে 0.1, সেন্টিমোলার মানে 0.01। তো যেহেতু এগুলো আমাদের জানা ঘনমাত্রা, জানা ঘনমাত্রা হওয়ার কারণে এগুলাকে বলা হয় প্রমাণ দ্রবণ। না জানলে সেটাকে আমরা প্রমাণ দ্রবণ বলতাম না আর কি। তো কোনো দ্রবণের প্রতি লিটার দ্রবণে 0.5 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে ওই যে মোলারিটির সংজ্ঞাটাই দিছে, বাট সেমিমোলারের ক্ষেত্রে আর কি। তো যেহেতু এই দ্রবণের প্রতি লিটারে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ
এমন একটা পরিমাণ যেটা আমরা অলরেডি জানি যে এত পরিমাণ থাকলেই সেটাকে সেমিমোলার বলা হবে। সো আমি যখন তোমাকে বলবো যে এই জিনিসটা হচ্ছে একটা সেমিমোলার, তখন তোমার অটোমেটিক বুঝে নিতে হবে যেটা নির্দিষ্ট পরিমাণ আছে আর কি, এবং নির্দিষ্ট পরিমাণটা হচ্ছে 0.5 মোল আর কি। বোঝা গেছে? বোঝা গেছে কথাটা? তো এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় তুমি অনেক অনেক বেশি ফেস করবে আর কি, বলতে কি বুঝো টাইপের। এরপরে জিজ্ঞেস করছে যে কোনো যৌগের আণবিক সংকেত আর স্থূল সংকেত কি একই হতে পারে? অবশ্যই পারে। স্পেশালি এটা হয় হচ্ছে তোমার যখন জটিল জৈব যৌগ থাকে আর কি। ধরো বেনজিন C6H6, এর স্থূল সংকেত হচ্ছে CH। আবার ধরো ইথাইন C2H2, ইথাইনের ক্ষেত্রে কিন্তু ওর স্থূল সংকেত হবে CH। আবার ধরো তোমাকে বললাম C3H6, ওর স্থূল সংকেত হবে CH2। আবার কোনো স্থূল সংকেত হবে C4H8, এইটার স্থূল সংকেত হবে CH2। দেখো এগুলো কিন্তু সেম। তো এরকম স্থূল সংকেত অবশ্যই একই হইতে পারে। ফার্স্টে তুমি আণবিক সংকেত আর স্থূল সংকেতের সংজ্ঞাটা দিবা, সংজ্ঞা দিয়ে তারপরে এক্সাম্পল দিয়ে দিবা যে কোনটার কখন হচ্ছে সেম হচ্ছে, কোন দুইটা যোগের এটা সেম হচ্ছে, কোন দুইটা যোগের এটা সেম হচ্ছে, এটা বলে দিবা। দুটি ভিন্ন যোগের স্থূল সংকেত একই হতে পারে কি? অবশ্যই পারে। উপরের কোশ্চেনটাই আর কি আবারও বোর্ড পরীক্ষায় আসছে আর কি। বেনজিন এবং ইথাইন, ও আচ্ছা দেখছো আমি যে এক্সাম্পলটা দিছি এটা এখানে দিছি কিন্তু। সো বেনজিন মানে কি? বেনজিন মানে C6H6, আর ইথাইন মানে হচ্ছে এই যে এইটা CH ট্রিপল বন্ড CH। তো এটাকে যদি আমরা এভাবে না লিখি তাহলে দাঁড়াবে কি C2H2। তো C2H2 এইটার আণবিক সংকেত তো এটা, আর গাঠনিক সংকেত হবে CH2, সরি CH, শুধু CH। আর বেনজিনের ক্ষেত্রেও স্থূল সংকেত হবে শুধু CH। তো বোঝাই যাচ্ছে এগুলা কিন্তু অবশ্যই সেম। এইবার আসো তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এগুলাই, কারণ এই চ্যাপ্টারে সংক্ষিপ্ত প্রশ্ন মানে ম্যাথ দিতে পারে। সো ম্যাথ ছোট ম্যাথ দিলে ওটা তুমি এমনিতেই পারবে, এমসিকিউতেই করছো। আর থিওরিটিক্যাল কোশ্চেন দিলে সবসময় এগুলাই দেয়, এর বাইরে কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আসার মতো নাই আর কি, বুঝছো? বেশিরভাগই ম্যাথমেটিক্যাল কোশ্চেনই। সো আলটিমেটলি আমরা সিকিউটা সলভ করব, সেটাই আমাদের মেইন গোল। তো তোমরা অনেকেই আগের ক্লাসের ওয়ান শট ক্লাস দেখার পরে আমাকে বলছো যে ভাইয়া যদি আমাদেরকে স্টোকিওমিতি দিয়ে না করে যদি বাংলা নিয়মে করায় দেন তাহলে সুবিধা হয়, কারণ স্টোকিওমিতি অনেক সহজ কিন্তু পরীক্ষায় তোমাদের মেবি অনেক স্যাররা এটা অ্যালাউ করে না আর কি। তো সেই জন্য আমি ভাবছি যে এইবারের ক্লাসটায় আমি হচ্ছে তোমাদের বাংলা নিয়মেই করাবো। তো বাংলা নিয়ম বলতে আসলে বাংলা কথা লিখে করতেছি, স্টোকিওমিতির মতোই, কি স্টোকিওমিতি ওটাই করতেছি বাট ওখানে লেখা কম, ইকুয়েশন দিয়ে করতেছি, আর এখানে আমরা বাংলা কথাই করবো আর কি, যেহেতু পরীক্ষায় স্যাররা চায় যেন তুমি ওটাই করো আর কি। ঠিক আছে? সো তোমাদের এই আবদারটা আমরা রাখতেই পারি। তাইলে আসো আমরা শুরু করি। আমাদের প্রথম যে সিকিউরিটি এটা আসছে কোথায় দেখো, ঢাকা বোর্ড 22 ব্যাচে। আচ্ছা ভালো কথা। তাহলে আসো 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে এত গ্রাম সোডিয়াম অক্সাইড এবং এত গ্রাম CO2কে মিশানো হলো। তাহলে কোশ্চেনে তোমাকে বলা হয়েছে যে তুমি হচ্ছে এত গ্রাম সোডিয়াম কার্বনেট বানাইতে চাও, তুমি এত গ্রাম সোডিয়াম কার্বনেট বানাইতে চাও। বানাইতে চাওয়ার জন্যে তুমি জোর করে এই দুজনকে মিশ্রণ করছো। আমরা জানি এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলেই বাকিগুলা বের করা যেত, যে কোনো একটা দেওয়া থাকলেই বাকিগুলা বের করা যেত। এতগুলা দিয়ে দিছে কেন ভাইয়া? প্রথম কথা, ওইটা তো তুমি বের করতে চাও, সো এইটা আমাদের ক্যালকুলেশনের বিষয় না, এটা লাস্টে গিয়ে আমরা তুলনা করব যে আদৌ কি আমাদের প্রস্তুত হয়েছে কিনা। সো এইটা নিয়ে ক্যালকুলেশন নাই, ক্যালকুলেশন তাহলে এই দুইটা নিয়ে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু একজন থাকলেই অঙ্ক করে ফেলতে পারি, কিন্তু দুইজন থাকলে কিভাবে করব? কারণ তখন দুইজনকে দিয়ে তো ম্যাথ করা যাবে না, ম্যাথ করতে হয় কাকে দিয়ে? লিমিটিং বিক্রিয়ক দিয়ে, তাই না? লিমিটিং বিক্রিয়ক দিয়ে। সো এই দুইটার দুজনকে দিয়ে ম্যাথ করা যাবে না, করতে হবে লিমিটিং বিক্রিয়ককে দিয়ে। তো ফার্স্টে আমাদের কাজটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বাইর করা। ঠিক আছে? তো দ্বিতীয় কোশ্চেনটায় আচ্ছা গতে বলছে যে যোগের আণবিক সংকেত কত, এই যে আগে আমরা গ নাম্বারটা করে ফেলি, তাইলে যেহেতু ঘ একটু বড় হবে সো আগে আমরা গ নাম্বারটা করে ফেলতে পারি সুন্দর মতো। ঠিক আছে? তাহলে আসো আমরা আমাদের গ নাম্বারটা একটু দেখে ফেলি। তাহলে গ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে যে 17 এত % নাইট্রোজেন, এত % হাইড্রোজেন এবং এত % কার্বন। আচ্ছা খুবই সহজ কোশ্চেন আসলে, এগুলো একটা দেখাই দিলে বাকি সিকিউগুলোতে আসলে আর দেখানোর কিছু নেই, ওগুলো তোমরা এমনিতেই পারবা। সো নাইট্রোজেনেরটাই বলছে 17.72% নাইট্রোজেন, আমরা গ নাম্বার করতেছি আর কি। সো নাইট্রোজেনের ক্ষেত্রে বলছে 17.72%। সো আমরা ফার্স্টেই এই পার্সেন্টেজকে ওর আণবিক ভর 14 দ্বারা ভাগ করে ফেলবো। 14 না, হ্যাঁ 14ই ঠিকই বলছি। 6.33% হাইড্রোজেন, তাহলে এটাকেও ওর আণবিক ভর দ্বারা ভাগ করে ফেলবো।
আর আরেকটা কি ছিল ৭৫.৯৪% কার্বন। এটা না দিলেও আমি ১০০ থেকে বিয়োগ করলেই হয়তো, কিন্তু এটা না দিলেও হয়তো, আসলে টোটালটা মিলে তো ১০০ হবে। সো এই ৭৫.৯৪ না বললেও আমরা বাকি দুইটা থেকে ১০০ বিয়োগ করে দিলেই হয়ে যেত। তাইলে আমরা যদি তিনটা পার্সেন্টেজকে যার যার আণবিক ভর দ্বারা ভাগ করি, তাহলে আসো আমরা ভাগফলটা একটু বের করি। প্রথম যে ভাগফল সেটা আমাদের আসে 1.27। এটা কত আসে? এটা আসবে 6.33, যা আছে তাই। আর এইটা আসে হচ্ছে ৭৫.৯৪ ডিভাইড বাই ১২, তার মানে 6.328। সো এটাকে আমরা 6.33 বলতে পারি। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1.27। তো এটা দিয়ে আবার ভাগ দিতে হবে। এই অঙ্ক তোমরা করছো, আসলে এই অঙ্ক তোমরা অলরেডি করছো। তাহলে আসো ভাগ দিয়ে দিই। তাহলে 1.27 দিয়ে আমরা সবাইকে ভাগ দিব। দিলাম 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 ওকে, আসো দেখি ভাগফলটা কত আসে। প্রথমটা তো 1 হয়ে যায়, পরেরটা কত হয়? 6.33 ডিভাইডেড বাই 1.27, এটা চলে আসে আমাদের 4.98। সো 4.98কে আমরা 4.98 না বলে বলবো 5 বললেই হয়ে যাচ্ছে। চাইলে 4.98 লিখতে পারো, 4.98 লিখে এভাবে 5 লিখে দিবা আর কি। এটাকেও সেমভাবে 4.98 লিখে তারপরে 5 লিখে দিবা। তাহলে দেখো কার্বনে 5, হাইড্রোজেনে 5, নাইট্রোজেনে 1, তার মানে বোঝাই যাচ্ছে সংকেতটা হবে C5H5N। এটা কিন্তু আণবিক সংকেত না, এটা কি? এটা স্থূল সংকেত। এটা হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেত। আণবিক সংকেত কিভাবে বের করে ভাইয়া? আণবিক সংকেত বের করতে হলে দেখো, আণবিক থেকে স্থূলতা আসে কিভাবে? কাটাকাটি করে, মানে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করে। তাহলে স্থূল থেকে আণবিকে যাবা কেমনে? কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে। কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে আবার তুমি আণবিকে যাবা। সো সংখ্যাটা কত, যতটা দ্বারা গুণ করলে তুমি আবার আণবিকে যাবা। বুঝবো কেমনে ভাইয়া যে কত দ্বারা কাটাকাটি করার পর এটা আসছে? বুঝবো কেমনে? তার জন্য তোমাকে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে পুরা যৌগটার আণবিক ভর ৭৯। পুরা যৌগটার আণবিক ভর ৭৯। তাহলে আমরা বলতে পারি স্থূল সংকেতের ভর এইটাকে যদি আমরা n দ্বারা গুণ করি, তাহলে আমরা আসলে আণবিক সংকেত ভরও পাবো। এইটাকে n দ্বারা গুণ করলে আমরা আণবিক সংকেতের ভরটাও কিন্তু পেয়ে যাব, তাই না? ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনে বলতে পারি স্থূল সংকেতের ভর কত? দেখো 12 × 5, হাইড্রোজেনের 5, নাইট্রোজেনের 14। এটাকে আমরা n দ্বারা গুণ করলে এটা ৭৯ হতেই হবে। তাহলে n এর মান কত আসে? আসো দেখে ফেলি। n এর মান আমাদের আসে হচ্ছে 5 × 60। ও আচ্ছা, n এর মান তাহলে তো 1 চলে আসে। তাহলে 1 দ্বারা কাটাকাটি করা হয়েছিল। আসলে 1 দ্বারা কাটাকাটি করার অর্থ হচ্ছে কাটাকাটি করাই হয় নাই। সো আণবিক সংকেত আসলে যেইটা বাইর করছি স্থূল, ওইটাই আসলে আণবিক সংকেত। ভাইয়া যদি 1 না এসে অন্য কিছু আসতো, তাহলে সেইটা দ্বারা বসাইতা আর কি, সেইটা বসাইতা। তাহলে উত্তর চলে আসে C5H5N। এটাই আমাদের আণবিক সংকেত। যদি ধরো n এর মান 2 আসলো, n এর মান 2 মানে এটাকে 2 দ্বারা গুণ করতা, C10H10N2 হইতো। ভাইয়া n এর মান দশমিক আসলে কি হবে? জীবনেও আসবে না, দশমিক আসা সম্ভব না। তোমাকে অঙ্ক মিলাই দেওয়া হয়েছে আর কি। কাটাকাটি কখনো তুমি 1.5 দিয়ে করো না, 2.5 দিয়ে করো না, 3.5 দিয়ে করো না, কাটাকাটি করো তুমি 1, 2, 3, 4 এগুলা দিয়ে। সো অবশ্যই পূর্ণ সংখ্যা আসতে হবে। আর পূর্ণ সংখ্যা আসলেই বলবো অঙ্ক ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। পূর্ণ সংখ্যা না আসলে বুঝবো অঙ্ক ভুল আছে, নাহলে কোশ্চেন ভুল আছে, মানে তুমি ভুল করছো নাহলে স্যার ভুল করছে কোশ্চেন তুলতে গিয়ে। বোঝা গেছে বিষয়টা? সেটা কোনোদিনও পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কিছু আসবে না। এবার আসো আমাদের আসল কোশ্চেনে, ঘ নাম্বার, যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা। প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা, যাবে কিনা, যাবে কিনা। বলে নাই যে কি করলে পাবা। দুই টাইপের কোশ্চেন হইতে পারে। একটা হচ্ছে প্রত্যাশিত উৎপাদ পেতে হলে কি করতে হবে, সেটা আমরা সামনে করব। আরেকটা কোশ্চেন হচ্ছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা সেটা বাইর করা। আরেকটা কোশ্চেন হইতে পারে, সেটা হচ্ছে কতটুক পাবা আর কতটুক উদ্দেশ্য ছিল সেটার পার্সেন্টেজটা বাইর করো আর কি। ওইটাও একটা কোশ্চেন হইতে পারে। সো 3 প্রকারের মোটামুটি হইতে পারে আর কি। তো সবগুলোই আমরা দেখার ট্রাই করবো সামনে। আমি প্রত্যেকটা সিকিউতেই নতুন কিছু রাখার ট্রাই করছি, এমন না যে এই একই জিনিস আবার সামনের কোশ্চেনে করবা, কারণ সামনের কোশ্চেনটা নতুন হবে আর কি তখন। তাহলে আসো ঘ নাম্বারটা আমরা করবো, তাই না? তো ফার্স্টে আমাদের বিক্রিয়াটা করায় বের করতে হবে, লিমিটিং বিক্রিয়কটা বের করতে হবে। তাহলে সোডিয়াম অক্সাইড তার সাথে কার্বন ডাই অক্সাইড যদি বিক্রিয়া করো, তাহলে চলে আসবে
Na2CO3। আচ্ছা, তার মানে কোনো সমতাকরণের কিছু নেই। দেখো সমতাকরণ অলরেডি হয়েই আছে, Na2CO3। হ্যাঁ, সমতাকরণ কিন্তু অলরেডি হয়ে আছে, সো তোমার আলাদা করে সমতাকরণ করার কিন্তু কিছুই নাই। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি আমরা বের করব যে আমাদের লিমিটিং বিক্রিয়ক কোনটা। 6.3 গ্রাম আর এটা আছে 4.3 গ্রাম। 6.3 গ্রাম আর 4.3 গ্রাম, সো এইটা দেওয়া 6.3 গ্রাম, এইটা দেওয়া 4.3 গ্রাম। এখন আমি বলছিলাম আমি বাংলা নিয়মে করাবো, তোমাদের মানে আবদারটাই রাখতেছি। তো বাংলা নিয়মে কিভাবে করব? বাংলা নিয়মে করতে হলে তোমার ফার্স্টে লিখতে হবে 1 মোল সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে 1 মোল CO2 এর সাথে, 1 মোল CO2 এর সাথে। তাহলে আমরা বলতে পারি 1 মোল সোডিয়াম অক্সাইড মানে কত গ্রাম? 1 মোল সোডিয়াম অক্সাইড মানে কত গ্রাম? 23 গুণ 2 যোগ 16 মানে হচ্ছে 62 গ্রাম। 23 গুণ 2 যোগ 16, 23 গুণ 2 যোগ 16, 62 গ্রাম। 62 গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে 1 মোল CO2 মানে 44 গ্রাম CO2, 44 গ্রাম CO2 এর সাথে। তাহলে আমরা বলতে পারি 6.3 গ্রাম সোডিয়াম অক্সাইড, 6.3 গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 44/62, 44 ভাগ 62, ঐকিক নিয়ম জাস্ট, আর কিছু না, ইন্টু 6.3। তাহলে আমাদের 6.3 ছিল নাকি 6.2 ছিল? 6.3 ছিল। ওকে, তাহলে 44/62 ইন্টু 6.3 চলে আসবে 4.47 গ্রামের সাথে, 4.47 গ্রাম CO2 এর সাথে। বের করে ফেললাম। এখন খেয়াল করো তোমার কাছে কোশ্চেনে আছে কত, কিন্তু তোমার কাছে আছে 4.3 গ্রাম। তুমি বলবা কিন্তু আমাদের কাছে আছে 4.3 গ্রাম, তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? আবার চিন্তা করো একটু ঠান্ডা মাথায়। 6.3 গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করতে পারে 4.47 এর সাথে, কিন্তু এত গ্রাম তো আমার কাছে নাই, আমার কাছে আছেই তো 4.3 গ্রাম। 6.3 গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করতে পারে 4.47 গ্রাম CO2 এর সাথে, কিন্তু CO2 তো এতটুকু নাই রে বাপ। তো যেহেতু নাই, তার মানে বিক্রিয়া পুরাটা করবেই না, সোডিয়াম অক্সাইড বিক্রিয়া পুরাটা করবেই না, উল্টা CO2 শেষ হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি কিন্তু CO2 আছে, CO2 আছে কত? CO2 আছে 4.3 গ্রাম, 4.3 গ্রাম। সুতরাং CO2 শেষ হয়ে যাবে, সুতরাং CO2 লিমিটিং। সো যেহেতু সে লিমিটিং, তাহলে ম্যাথ করতে হবে ওকে দিয়ে। ম্যাথ তো শুরুই হয় নাই, আমরা জাস্ট ডিসিশন নিলাম যে কাকে দিয়ে ম্যাথ করব। ম্যাথ শুরু হবে এখন, আপ খেল শুরু হোক আর কি, বুঝছো? আমরা জাস্ট ডিসিশন নিলাম যে কাকে দিয়ে ম্যাথ করব, তোরে না তোরে, খেলায় তোরে নিব না ওরে নিব। সো এখন আমরা এটা বাইর করার পর এখন খেলা শুরু হবে। আসো তাইলে। সো আমরা একটু ক্যালকুলেশনটা আরেকবার চেক দিয়ে নিই সব ঠিকঠাক আছে কি না। আমি আমার শর্টকাট দিয়েও দেখি সব ঠিক আছে কি না। শর্টকাট দিয়েও দেখলাম, হ্যাঁ, তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে বের করে ফেলা যে কত গ্রাম সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। সো আমরা দেখতেই পাচ্ছি 1 মোল CO2 বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথেই। তাহলে আমরা বলতে পারি 1 মোল CO2 বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। সো এটা আমি আর না লিখে ওই বাংলা কথা একবার লিখে ফেলছি না, সো এখন এভাবে করবো আর কি। 1 মোল CO2 বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে, ওটা লেখা যা কথা এভাবে লেখাও সেম কথা। তাহলে 1 মোল CO2 মানে কত? 44 গ্রাম CO2। 44 গ্রাম CO2 বিক্রিয়া করে কতটুকুর সাথে? 106 গ্রামের সাথে, 106 গ্রাম Na2CO3 এর সাথে। এখন তোমার কাছে CO2 আছে কত ভাইয়া? 4.3 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 4.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে 106/44 ইন্টু 4.3 এর সাথে, তার মানে কত দাঁড়ায়?
তার মানে দাঁড়ায় 10.35 গ্রাম। তার মানে তোমার উদ্দেশ্য ছিল 10.6 গ্রাম উৎপন্ন করা, বাট উৎপন্ন হয়েছে 10.35 গ্রাম, যেটা অবশ্যই 10.6 থেকে ছোট। তার মানে প্রত্যাশিত উৎপাদ কিন্তু আমরা পাই নাই। একটা কোশ্চেন হইতে পারতো যে প্রত্যাশিত উৎপাদ পাওয়ার জন্যে কি করা লাগতো, সেটা আমরা দেখব সামনে। বাট এখন কথা হচ্ছে প্রত্যাশিত উৎপাদ তো পাই নাই। সো যেহেতু আমরা পাই নাই, সো আমরা কিন্তু বলতে পারি যে এটাই আমাদের অ্যান্সার, যে আমরা পাই নাই। পাইতে হইলে কি করতে হবে সেটা পরে দেখব আমরা। তারপরের সিকিউতে আমরা চলে যেতে পারি। সিকিউ 2, এখানে বলা হয়েছে 60 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করে 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। এছাড়া CO2 উৎপন্ন হয়। তুমি না বললে জানতামই না যে CO2 উৎপন্ন হয়। জিজ্ঞেস করছে উৎপাদের শতকরা পরিমাণ কত। সো আমি একটু কনফিউশন তোমাদের ক্লিয়ার করে দিই। উৎপাদের শতকরা পরিমাণ যা কথা, উৎপাদের শতকরা পরিমাণ, এটার মানেই অনেকে বুঝে না। সো চিন্তা করবো এটাকে উৎপাদের শতকরা পরিমাণ না বলে এটাকে চিন্তা করতে পারো তুমি বিক্রিয়কের বিশুদ্ধতার মতো করে। ঠিক আছে, বিক্রিয়কের বিশুদ্ধতার মতো করে চিন্তা করতে পারো। একই জিনিস, আসলে বোঝা গেছে, একই জিনিস। বিক্রিয়কের বিশুদ্ধতা দিয়েও চিন্তা করতে পারো, উৎপাদের শতকরা দিয়েও চিন্তা করতে পারো। দুইভাবেই চিন্তা করা যায়। চিন্তাটা কিভাবে ভাইয়া? একটা হচ্ছে যে 60 গ্রাম চুনা পাথরকে যে উত্তপ্ত করছো, এতে তোমার পাওয়া উচিত ছিল কতটুকু ক্যালসিয়াম অক্সাইড। সাপোজ 60 গ্রাম চুনা পাথর থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া উচিত ছিল 35 গ্রাম, কিন্তু পাইছো কত? 31 গ্রাম। তাহলে শতকরা পরিমাণটা হয়তো 31/35 ইন্টু 100%। ইজি না একদম? 60 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কতটুকু পাওয়া উচিত ছিল আর পাইছো কত, ওই দুটার অনুপাতই হচ্ছে অ্যান্সার। এইটা একটা প্রসেস। সেম অঙ্কটা আবার করা যায় অন্যভাবে। কিভাবে? এটা উল্টা আর কি। 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাইতে হইলে কতটুক চুনা পাথর লাগবে? ধরো আসবে এটা 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাইতে হইলে তোমার চুনা পাথর 55 গ্রামই এনাফ। 55 গ্রামই এনাফ সাপোজ এটা আসলো, কিন্তু তুমি তো 55 গ্রাম থেকে পাও নাই, এটা তুমি পাইছো 60 গ্রাম থেকে। তাহলে শতকরা পরিমাণটা হবে 55/60 ইন্টু 100। ভাইয়া দুইটা প্রসেসেই কি সেম উত্তর আসবে? আসতেই হবে রে বাপ, এটাই তো নিয়ম, এটাই তো অঙ্ক, এটাই তো সায়েন্স। বোঝা গেছে? দুইটা প্রসেস, একটা এমন মানে একটা ঘোড়ায় খাইতেছো, সরি একটা ডিরেক্ট খাইতেছো, একটা ঘোড়ায় খাইতেছো, বোথ কারেক্ট। অনেক বইয়ে অনেকভাবে সলভ করা দেখবা, তোমার যেটা ভালো লাগে ওটাই করবা, কোনো সমস্যা নাই আর কি। সো আমি প্রথমটাই করব, ঘোড়ায় খাওয়ার দরকার কি যখন আমরা ডিরেক্ট খাইতে পারতেছি। তাহলে আসো শুরু করা যাক। 60 গ্রাম চুনা পাথর, তাই না? সো আমরা আসো গ নাম্বার করব। সো ফার্স্টে আমরা বিক্রিয়াটা লিখি। ক্যালসিয়াম কার্বনেট, এটাকে উত্তপ্ত করলে হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এইটা হয় না, এইটা হয়। এখন তোমাকে বলা হয়েছে 60 গ্রাম উত্তপ্ত করবা। সো 60 গ্রাম উত্তপ্ত করতে হবে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড কতটুক পাবো সেটাই তো বের করা কাজ, যে 60 গ্রাম উৎপন্ন হলে কতটুক পাবো, এরপর এটার সাথে তুলনা করবো আর কি। তাহলে আমরা বলতে পারি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, বাংলা নিয়ম 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 1 মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে, ওটা তোমরা লিখবা 1 মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে, এটার কত, 40 যোগ 16 মানে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে। সুতরাং 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে না বলে তোমার বলা উচিত পাওয়া যায় আর কি। বিক্রিয়া তো করতেছে না, পাওয়া যায়। 1 মোল থেকে 1 মোল পাই, 100 গ্রাম থেকে 56 গ্রাম পাই, 60 গ্রাম থেকে কতটুক পাওয়া উচিত? 60 গ্রাম থেকে পাওয়া উচিত হচ্ছে আমাদের 33.6 গ্রাম। আল্লাহ রে আল্লাহ, 33.6 গ্রাম পাওয়া উচিত ছিল, কিন্তু পাইছেন কত? পাইছেন হচ্ছে মাত্র 31 গ্রাম। তার মানে হচ্ছে 33.6 তোমার পাওয়া উচিত ছিল, পাও তো নাই ভাই, পাও তো নাই। তাহলে শতকরা পরিমাণ হবে 31 ডিভাইডেড বাই যেটুক পাওয়া উচিত ছিল, পাইছো বাই পাওয়া উচিত ছিল ইন্টু 100%। এটাই আমাদের অ্যান্সার। পাইছো হচ্ছে 31, পাওয়া উচিত ছিল 33.6 ইন্টু 100, তার মানে আনসার হচ্ছে 92.26%। তোমাকে যদি জিজ্ঞেস করতো এটাকে অ্যানালার পদার্থ কিনা, অ্যানালার মানে 100% হইতে হয় বা 99% হইতে হয়, এটা তো 92% হয়েছে, তাই এটা অ্যানালার কিন্তু হইতো না আর কি।
বোঝা গেছে? সো তোমরা অবশ্যই ওই দ্বিতীয় প্রসেসটাই করবা, ঘোড়ায় খাওয়ার যে প্রসেসটা, দেখবা সেম উত্তর আসে কিনা, আসতে তো হবেই, এটাই সায়েন্স। ঘ নাম্বারে আসো। বলছে যে উদ্দীপকের বিক্রিয়ায় যে পরিমাণ CO2 উৎপন্ন হয় তার সমপরিমাণ CO2 উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে। এই কোশ্চেনটা একটু ঝামেলা আছে আর কি, এই কোশ্চেনটা একটু ঝামেলা আছে, এটা একটু কনফিউজিং। কারণ তোমার অনেকগুলা গাইডে বা অন্যান্য অনেক কিছুতে সলভ দেখবা এভাবে যে 60 গ্রাম চুনাপাথরের বিশুদ্ধতাটা কনসিডার করে নাই আর কি, বাট লজিক্যালি তো 60 গ্রাম চুনাপাথর থেকে বিশুদ্ধটা কনসিডার করা উচিত, তাই না? তুমি বলো তো 60 গ্রাম চুনাপাথর কি বিশুদ্ধ? বিশুদ্ধ না তো। তুমি 60 গ্রাম চুনাপাথর থেকে এতটুকু ক্যালসিয়াম অক্সাইড পাইছো, তার মানে CO2ও কিন্তু যেটা পাওয়া উচিত ওটা কিন্তু পাবা না। CO2ও কিন্তু যেটা পাওয়া উচিত ওটা কিন্তু আমরা পাবো না। CO2ও কিন্তু যেটা পাওয়া উচিত এটা পাবা না তুমি। তাহলে ওইটা কনসিডার করতে হবে, ওইভাবে বের করতে হবে। 60 গ্রাম থেকে কতটুক CO2 পাও সেইটা বিবেচনার বিষয় না। 60 গ্রাম তো নিজেই পুরোপুরি বিশুদ্ধ না, 60 গ্রাম তো নিজেই পুরোপুরি বিশুদ্ধ না। তাহলে তুমি কিভাবে 60 গ্রাম দিয়ে ক্যালকুলেশন করবা? তুমি নিজেই বলো তো ভাই, তুমি নিজেই বলো। এটাকে ক্যালকুলেশন করা মোটেও লজিক্যাল হয়? হয় না কিন্তু। সো আমি অবশ্যই আমরা 60 গ্রামের বিশুদ্ধতাকে কনসিডার করতে হবে। তাহলে আমরা গ থেকে পাই, গ থেকে পাই, গ হতে পাই, গ থেকে পাই এই যে চুনাপাথর, এই যে চুনাপাথর, এইটার বিশুদ্ধতা কত? 92.26। তুমি বলতে পারো ভাইয়া এটা তো উৎপাদের শতকরা। আমি কি শিখাইছি? উৎপাদের শতকরা যা কথা, বিক্রিয়কের বিশুদ্ধতা একই কথা। তাহলে বিক্রিয়কের বিশুদ্ধতা কিন্তু এই 92.26%ই হবে। তো গ থেকে পাই 92.26%, 26% বিশুদ্ধ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট। তার মানে হচ্ছে 100 গ্রাম যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধ না, 100 গ্রাম যদি তুমি তোমার হাতে নাও চুনাপাথর, এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে 92.26। আবার বলি কথাটা, তার মানে হচ্ছে তুমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে হাতে নাও, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে হাতে নাও, তার মধ্যে 92.26% ক্যালসিয়াম কার্বনেট অ্যাকচুয়াল। বাকি 8 গ্রামের মতো হচ্ছে ভেজাল আর কি, বাকি ওটুকু হচ্ছে ভেজাল। বোঝা গেছে কথাটা? তো শতকরা পরিমাণ আর বিশুদ্ধতা পরিমাণ সেম, আর বাকি ওই 7-8% ওটা হচ্ছে ভেজালের পরিমাণ আর কি। যাই হোক, এখন 92.26% বিশুদ্ধ এত। তার মানে তুমি যদি এখন বিক্রিয়া শুরু করো 60 গ্রাম নিয়ে, পুরো 60 গ্রাম তো বিক্রিয়া করবে না, পুরো 60 গ্রাম তো বিক্রিয়া করবে না, কতটুক বিক্রিয়া করবে ওটাই আমরা বের করব। তার মানে আমরা বলতে পারি সুতরাং বিক্রিয়া করবে কতটুক? পুরো 60 গ্রাম করবে? জীবনেও না। বিক্রিয়া করবে হচ্ছে 60 গ্রামের এই যে 92.26%। বিক্রিয়া করবে তো একটুক, অ্যাকচুয়াল বিক্রিয়া করছে একটুক, নাইলে তো CO2 তুমি 33.6 পাইতা। CO2 না, সরি, ক্যালসিয়াম অক্সাইড 33.6 পাইতা, পাও তো নাই। তার মানে ওরা বিক্রিয়াই তো করে নাই পুরাপুরি। তো বিক্রিয়া করছে কতটুক চুনাপাথর? আসলে বিক্রিয়া করছে হচ্ছে আসলে কত গ্রাম? বিক্রিয়া করছেই 55.36 গ্রাম। এত গ্রাম চুনাপাথর বিক্রিয়া অংশ নিছে আর কি। বুঝছো কথাটা? বাকি 5 গ্রাম বিক্রিয়া করে নাই তো, বাকি 5 গ্রাম হইতেছে ভেজাল, বাকি 5 গ্রাম হইতেছে কি? ভেজাল। কথাটা আশা করি ক্লিয়ার তোমরা সবাই, ঠিক আছে? আচ্ছা আসো এরপরে আগাই। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে তুমি CO2 এর পরিমাণটা বাইর করবা। তাহলে বিক্রিয়া আমাদেরকে বলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 1 মোল CO2 পাই। সো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 44 গ্রাম CO2 পাই। তার মানে 55, এই যে এখানে 60 বসানো যাবে না, অনেক সলিউশনে 60 বসানো, কিন্তু 60 তো হবে না, এটা তো নিজেই পুরোপুরি বিশুদ্ধ না। সো 55 দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 55 থেকে আমরা পাবো হইতেছে কত গ্রাম? 55 থেকে আমরা পাই 24.354 গ্রাম। এত গ্রাম CO2 আমরা পাই। এখন জিজ্ঞেস করছে এই সেম পরিমাণ CO2 পাইতে হইলে কতটুক ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে? দ্যাটস দ্য কোশ্চেন। তো আরেকটা বিক্রিয়া আছে আমাদের, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা সেম বিক্রিয়া, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একই গ্রুপের অবস্থিত না, সো এদের বিক্রিয়া হুবহু সেমই হবে আর কি। তো এইটা তুমি এখন জানো কত? এইটা তুমি জানো হচ্ছে 24.354 এত গ্রাম।
আর এটা আমাদের বাইর করতে হবে। তাহলে এবার উল্টা প্রসেসে আসো। 1 মোল CO2 বিক্রিয়া পাওয়া যায় আর কি, 1 মোল CO2 পাওয়া যায় 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। 1 মোল CO2 পাওয়া যায় 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। তাহলে আমরা বলতে পারি 44 গ্রাম CO2 পাওয়া যায়, 44 গ্রাম CO2 পাওয়া যায়। এটার ভর কত? 24 যোগ 12 যোগ 16 গুণ 3 মানে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। তাহলে আমরা বলতে পারি 24.35 গ্রাম CO2 পাওয়া যায়, 24.35 গ্রাম CO2 পাওয়া যায় হচ্ছে 46.49 এত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। দ্যাটস আওয়ার অ্যান্সার। ওকে, এইটা হচ্ছে অ্যান্সার। অনেক বইয়ে ভুল দেওয়া আছে আর কি। ঠিক আছে, তোমার তো চুনা পাথরটা বিশুদ্ধ ছিল না পুরোপুরি, সো অবশ্যই কিন্তু কার্বন ডাইঅক্সাইড ওই 60 গ্রাম থেকে উৎপন্ন হবেই না, কারণ 60 গ্রাম তো বিক্রিয়াই করবে না, বিক্রিয়া করবে 55 গ্রামের মতো। বাকি 5 গ্রাম হচ্ছে ভেজালের পরিমাণ, সেটা গতেই বাইর করে আসছো। ওকে, তাহলে সেই 55 গ্রাম দিয়ে ক্যালকুলেশন করলে CO2 অ্যাকচুয়ালি উৎপন্ন হবে এত, এবং এত CO2 পাইতে হইলে ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করতে হবে এত গ্রাম। আশা করি ফুল ক্লিয়ার তোমাদের। এই হচ্ছে খুবই দারুণ একটা সিকিউ আর কি। এবারে সিকিউটা সহজ খুবই। বলছে যে এ পাত্রের দ্রবের অণুর সংখ্যা কত? একদম দুধভাত কোশ্চেন। দ্রবের অণুর সংখ্যা মানে আমরা এটা সূত্র দিয়ে করাটাই ভালো। এ পাত্রের দ্রব্য মানে কোনটা? এইটা, তাই না? এ পাত্র এইটা, সো সবই বলা আছে, এস বলা ভি বলা। তাহলে কি করব? এস ভি ইকুয়াল টু মোল সংখ্যা, আর মোল সংখ্যার জায়গায় এন বাই অ্যাভোগাড্রো বসায় দাও। তাহলে এস এর মান কত বলা আছে? 0.75। আয়তন কত? 200 ml মানে 0.2 লিটার। অণুর সংখ্যা বের করব অ্যাভোগাড্রো দিয়ে ভাগ, তাহলে আমার অণুর সংখ্যা চলে আসবে 0.75 ইন্টু 0.2 ইন্টু অণুর সংখ্যা চাইছে, সো 6.023 ইন্টু 10⁻23, তাহলে চলে আসে 9.0345 ইন্টু 10⁻22 এতগুলা অণু। বোঝা গেছে ক্লিয়ারলি? আচ্ছা, এবার আসো ঘ নাম্বার কোশ্চেনে। বলছে যে এ ও বি পাত্রের মিশ্রণে লবণ কতটুকু উৎপন্ন হবে। প্রথম কথা, লবণ যে উৎপন্ন হবে এইটা বুঝো কিনা, এইটা কি বুঝো যে লবণ উৎপন্ন হবে? ভাইয়া কেমনে বুঝলেন আপনি? কারণটা হচ্ছে লবণ কোথা থেকে আসে বলো তো? অ্যাসিড ক্ষার থেকে। অ্যাসিড বেস মিলেই তো নর্মালি লবণ আর পানি হয়। তো এখানে ভাইয়া অ্যাসিড না হয় বুঝলাম, সরি হ্যাঁ অ্যাসিড না হয় বুঝলাম যে অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3, বাট এইটা যে ক্ষার এটা আপনি কেমনে বুঝলেন? তোমরা নিশ্চয়ই জানো যে লবণ কিন্তু ক্ষারীয় লবণও হইতে পারে, অম্লীয় লবণও হইতে পারে। সো সোডিয়াম কার্বনেট আসলে ক্ষার না, ও একটা লবণ, কিন্তু ক্ষারীয় লবণ যে ক্ষারের মতো আচরণ করে। বোঝা গেছে কথাটা? যদি কমপ্লেক্স লাগে তাহলে চিন্তা করো যে এটা ক্ষারই আর কি, বুঝছো? এটা আসলে লবণ, কারণ ওর মধ্যে তো OH মাইনাসটা নাই, সো হচ্ছে লবণ কিন্তু ক্ষারীয় লবণ। তাহলে ক্ষারীয় লবণ আর অ্যাসিড বিক্রিয়া করলে লবণ পানির মতোই কিছু উৎপন্ন হবে। ভাই কি উৎপন্ন হবে এটা বুঝবো কিভাবে? আসো বিক্রিয়া করি, বিক্রিয়া পড়লেই ম্যাথ পারবা। তাহলে HNO3 তার সাথে বিক্রিয়া করবে সোডিয়াম কার্বনেট, কিছুই করা লাগবে না, তুমি খালি জোড়া লাগাবা। সোডিয়াম আর হচ্ছে কোনটা জোড়া লাগবে? সোডিয়াম আর নাইট্রেট জোড়া লাগবে আর কি, সোডিয়াম আর নাইট্রেট জোড়া লাগবে, H আর CO3 জোড়া লাগবে। তাহলে হিসাবে হওয়ার কথা কি? সোডিয়াম আর নাইট্রেট জোড়া লেগে হওয়ার কথা NaNO3, সোডিয়াম নাইট্রেট, নাইট্রেটের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1। হাইড্রোজেন এবং কার্বনেট জোড়া লেগে হওয়ার কথা H2CO3, কারণ হাইড্রোজেনের যোজনী 1, কার্বনেটের যোজনী 2, তাহলে H2CO3 হওয়ার কথা। কিন্তু এটা আসলে এভাবে থাকেই না, কারণ H2CO3 অনেক আনস্টেবল, সো এভাবে থাকে না। ও অলওয়েজই হচ্ছে H2O প্লাস CO2 হয়ে যায়। যোগ করে দেখো H2CO3, সো এটা কিন্তু সেম যৌগটাই আসতেছে, সেম যৌগটাই আসতেছে। বোঝা গেছে বিষয়টা? সো এখানে কিন্তু তোমরা আসলে H2O প্লাস CO2 এইটা করলেই হচ্ছে আর কি। এইবার আসো আমাদের বিক্রিয়ার সমতা করতে হবে, কারণ সোডিয়াম এখানে 2টা, এখানে 2টা, এখানে 1টা, সো এখানে 2 দিতে হবে। নাইট্রেট 2টা হয়ে গেল, সো এখানে আরেকটা 2 দিতে হবে। এখন সমতাকরণ হয়ে গেছে H2CO3, হ্যাঁ সমতাকরণ কিন্তু হয়ে গেছে আমাদের, ডান। এবার বলছে কতটুক লবণ উৎপন্ন হবে। কথা হচ্ছে ভাইয়া লবণ এখানে আসলে একটাই আছে, সেটা হচ্ছে এইটা, এটাই তোমার সল্ট। ভাইয়া লবণ না সোডিয়াম ক্লোরাইড হয়, এটা তো সোডিয়াম নাইট্রেট। এই বেটা, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাদ্য লবণ। লবণ পৃথিবীতে কোটি কোটি হইতে পারে, এইটা হইতেছে নর্মাল একটা লবণ। কি লবণ তোমার জানার দরকার নেই, আমিই তো জানি না। খাদ্য লবণ হইতেছে সোডিয়াম ক্লোরাইড, আর এটা হচ্ছে নর্মালি লবণ। বোঝা গেছে? এটা খায়া ফেলো না আবার বাজার থেকে কিনা। ওকে, তো এইটুক কতটুকু উৎপন্ন হবে সেটা বাইর করতে বলছে। তাহলে আসো আমরা এবার সেম প্রসিজারে হচ্ছে বের করব।
আচ্ছা, কথা হচ্ছে বের যে করব ইনফরমেশন তো দুজনের দেওয়া। একজনের ইনফরমেশন থাকলেই ম্যাথ করা যেত, একজনের ইনফরমেশন থাকলেই ম্যাথ করা যেত। দুজনের ইনফরমেশন কেন দিছে ভাইয়া? তাহলে কি একটু চালাকি করতে হবে? না, চালাকি করে লাভ নাই। যে কোনো একটা দিয়ে করলেই হবে? না, মোটেও হবে না। তোমার বের করতে হবে লিমিটিং বিক্রিয়ক কোনটা, যেইটা লিমিটিং ওটা দিয়ে ম্যাথ করবা। তাহলে আসো লিমিটিং করতে হবে। সো লিমিটিং করতে হলে দেখো এইটার 2 মোল এটার 1 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে বলবা ফার্স্টে 2 মোল HNO3, 2 মোল HNO3 বিক্রিয়া করে হইতেছে, বিক্রিয়া করে, তুমি বাংলা কথাই লিখবা আর কি, 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। লিখলাম, ভালো কথা খুবই। এরপরে বলছে 2 মোল HNO3 মানে কি 2 ইন্টু কত গ্রাম? HNO3 মানে কয় গ্রাম দেখো তো, 1 যোগ 14 যোগ 16 গুণ 3 মানে 63 গ্রাম, 14 যোগ 16 গুণ 3 যোগ 1, হ্যাঁ 63 গ্রাম। তো 2 ইন্টু 63 গ্রাম HNO3 বিক্রিয়া করে এত মোল সোডিয়াম কার্বনেট মানে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। করলাম, ওকে। এখন তোমার কাছে HNO3 আছে কতটুক? তোমার কাছে HNO3 আছে হচ্ছে, তোমার কাছে তো মোলারিটি আকারে দেয়ই নাই, তোমার কাছে দিছে হচ্ছে এইভাবে, মানে গ্রাম আকারে তোমাকে দেয়ই নেই, তোমাকে দিছে এইভাবে। সো এই জিনিসটাকে একটু গ্রামে বাইর করে নিতে হবে কষ্ট করে, কিছুই করার নেই। এইটাকেও গ্রামে বাইর করতে হবে, এটাকেও গ্রামে বাইর করতে হবে, আর কোনো রাস্তা তোমার কাছে নেই। বুঝা গেছে? সো এটা গ্রামে একটু বের করে ফেলবা সাইড নোটে, বা আগেই করে ফেলা উচিত ছিল আর কি। যাই হোক, তাহলে আমরা জানি ডাব্লু সমান SMV। তাহলে ডাব্লুর মানটা হচ্ছে, এস এর মান 0.5, আণবিক ভর কত 63 না, 14 যোগ 16 গুণ 3, হ্যাঁ মাত্রই তো বের করলাম, 14 যোগ 16 গুণ 3 যোগ 1, 63। আর আয়তন কত দেওয়া? 150 দেওয়া, তাই না? তার মানে হবে 150 বাই 1000 আর কি, লিটারে নিতে হবে অবশ্যই। তাহলে দেখো 0.5 ইন্টু 63 ইন্টু 150 বাই 1000, তাহলে আমাদের চলে আসে 4.725 গ্রাম, এত গ্রাম। তো গ্রামে অবশ্যই বের করতে হবে, নাহলে তো ম্যাথ করতে পারবা না আসলে, সেটাকেও তোমার গ্রামে নিতে হবে আর কি। তাহলে আসো ডাব্লু সমান SMV করে দিই। এস কত? 0.75, আণবিক ভর কত? 106, ভি কত? 200 ml মানে 0.2, 0.75 ইন্টু 106 ইন্টু 0.2, 15.9 গ্রাম। আমার লাগবে কোনটা? আমার লাগবে ওইটা। তাহলে 4.725 গ্রাম, 4.725 গ্রাম HNO3, 4.725 গ্রাম HNO3 বিক্রিয়া করে কটুকের সাথে 106 ডিভাইডেড বাই 2 ইন্টু 63 গুণ হবে 4.725 গ্রাম। তাহলে এটুক বিক্রিয়া করে 3.975 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। কিন্তু তোমার কাছে সোডিয়াম কার্বনেট দিছে কটুক? তোমার কাছে সোডিয়াম কার্বনেট দিছে কটুক? সোডিয়াম কার্বনেট দিছে 15.9 গ্রাম। কই তোমার 3.975? তো অনেক সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। সুতরাং আমরা বলতে পারি সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। তো সোডিয়াম কার্বনেট অবশিষ্ট, তার মানে লিমিটিংকে, সোডিয়াম কার্বনেট যদি অবশিষ্ট থাকে তাহলে লিমিটিং হবে অবশ্যই HNO3, HNO3 লিমিটিং, তার মানে HNO3 দিয়ে ম্যাথ করতে হবে। এটা তো জাস্ট ডিসিশন নিলাম যে কাকে দিয়ে ম্যাথ করব, এবার ম্যাথটা করতে হবে এখন। জাস্ট ডিসিশন নিলাম কাকে দিয়ে ম্যাথটা করব। তাহলে ম্যাথ করি আসো। তাহলে 2 মোল NH3 বিক্রিয়া করে NH3 বলতেছি কেন, HNO3, 2 মোল নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে 2 মোল সোডিয়াম নাইট্রেট। আচ্ছা, দুই পাশ থেকে কেটে দেওয়া যায় 2কে চাইলে, সো 1 হয়ে যায় আর কি। তাহলে আমরা বলতে পারি 1 মোল, সো 1 মোল মানে 63 গ্রাম HNO3 বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম নাইট্রেট কত? 23 যোগ 14 যোগ 16 গুণ 3, তাহলে 85 গ্রাম, 85 গ্রাম সোডিয়াম নাইট্রেট। তাহলে আমরা বলতে পারি 4.725 গ্রাম, 4.725 গ্রাম HNO3 বিক্রিয়া করবে কটুকের সাথে, বিক্রিয়া করবে না বলে বলা উচিত উৎপন্ন হবে, এটা আসবে 6.375 গ্রাম সোডিয়াম নাইট্রেট। তার মানে এত গ্রাম সোডিয়াম নাইট্রেট লবণ তোমার উৎপন্ন হবে। দ্যাটস আওয়ার অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? সো দুইটা জিনিস দেওয়া ছিল, সো লিমিটিং বের করে লিমিটিং দিয়ে ম্যাথ করতে হবে। লিমিটিং দিয়ে ম্যাথ না করলে তুমি তো আসলে বের করতে পারবা না আসলে যে কতটুক লবণ উৎপন্ন হবে। এটাই আমাদের উত্তর, যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি আর কি। এরপরে বলছে কোন দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক হবে? এটা তোমরা অবশ্যই করতে পারবা। দুইটার ক্ষেত্রে এস বের করে দেখবা S1 নাকি S2 কোনটা বড়, দুইটাই 500 ml করে দেওয়া আছে। তারপরে বলছে, এই তো ভালো কোশ্চেন, এই যে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি
কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগের প্রথম কোশ্চেনটা ছিল প্রয়োজনীয় উৎপাদ পাবো কিনা, আর এটাই জিজ্ঞেস করছে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ব্যবস্থা নিতে হবে। সো দুইটা কিন্তু মোটেও সেম না, দুইটা ডিফারেন্ট কোশ্চেন, তাই না? অবশ্যই ডিফারেন্ট কোশ্চেন। সো এখন প্রয়োজনীয় উৎপাদ পাইতে কি করা লাগবে আসো চিন্তা করি। সো আমাদের ফার্স্টে হচ্ছে বিক্রিয়াটা করাইতে হবে। ফার্স্টে বিক্রিয়াটা করাই আসো। সো ফার্স্টে আমাদের বলা হয়েছে KOH আর H2SO4, তাই না? তাহলে KOH আর H2SO4, তাহলে বিক্রিয়াটা করায় দাও। বোঝাই যাচ্ছে একটা ক্ষার একটা অ্যাসিড, সো লবণ উৎপন্ন হবে এই যে H2O আর K2SO4। তাহলে আমরা বলতে পারি K2SO4 সালফেটের যোজনী 2 কিন্তু, আর সাথে পানি, লবণ পানি হইল। এখন কথা হচ্ছে সমতাকরণ করতে হবে না, তো 2 দাও, হইছে নাকি? এখানে একটা 2 দিতে হবে। এখন জিজ্ঞেস করছে তুমি চাও কি করতে, তুমি চাও 30 গ্রাম লবণ উৎপন্ন করতে। 30 গ্রাম লবণ তুমি উৎপন্ন করতে চাও, এটা তুমি এবার 30 গ্রাম করতে চাও। তোমাকে বলে নাই যে কতটুকু উৎপন্ন হবে, তুমি বলছে তোমার এটা করতে হবেই, 30 গ্রামই করতে হবে। তাহলে কি ব্যবস্থা নিতে হবে? সো আমার দেখতে হবে 30 গ্রামের জন্য এইটা কতটুক লাগে, 30 গ্রামের জন্য এইটা কতটুক লাগে। আমি দেখব যে 30 গ্রাম লবণ উৎপন্ন করতে হইলে এইটা কতটুক লাগে, আর 30 গ্রাম লবণ উৎপন্ন করতে হলে এইটা কতটুক লাগে। আমি দেখব এরপরে যে দুইটাই এনাফ আছে কিনা। বোঝা গেছে বিষয়টা? সো আমাদের অঙ্কটা উল্টাভাবে আসতে হবে। 1 মোল K2SO4, দুইবার ম্যাথ করতে হবে আর কি। সো 1 মোল K2SO4 বিক্রিয়া করবে 1 মোল H2SO4 এর সাথে। আগে সালফিউরিক অ্যাসিডেরটাই করি। তাহলে K2SO4 এর আণবিক ভর কত? K2SO4 এর আণবিক ভর হচ্ছে 39 গুণ 2 যোগ 16 যোগ 16 না, সালফারের 32 যোগ 32 যোগ 16 গুণ 4, 174। 174 গ্রাম K2SO4 বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। ওকে, ডান। এখন তোমাকে বলা হয়েছে 30 গ্রাম তোমার বানাইতে হবে। সো 30 গ্রাম K2SO4 বানাইতে হইলে কতটুক লাগবে? 98 বা 174 ইন্টু 30, তাহলে লাগবে 16.9 গ্রাম। আমারে বেটা দিছে কত দেখি, আমার লাগবে কত? আমারে দিছে হইতেছে 15 গ্রাম। হাই 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 হাই, তাহলে তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমার লাগবে একটুক, বাট দিছে আমারে 15 গ্রাম, তাহলে কিন্তু হইল না। সো 15 গ্রাম কিন্তু এর চেয়ে কম, সুতরাং আমি বলতে পারি এক্সট্রা লাগবে কতটুকু? 1.9 গ্রাম। সুতরাং 1.9 গ্রাম H2SO4 লাগবে। এইটা প্রথম কথা। এবার আসি দেখি ওই ব্যাটার কি অবস্থা, ওইটা কি এনাফ আছে? KOH, তাহলে বলবো 2 মোল KOH বিক্রিয়া করে 1 মোল, উল্টা হয়ে গেছে, এটা উল্টা করতে হবে আর কি, কারণ 30-এরটা আমি জানি। সো 1 মোল K2SO4 বিক্রিয়া করে 2 মোল KOH এর সাথে, তাই না? ওকে, তাহলে আমরা বলতে পারি এটা কত? 174 না? 174 গ্রাম K2SO4 বিক্রিয়া করে 2 ইন্টু 39, 2 বলতে হবে কিন্তু 2 মোল কিন্তু। সো খালি আণবিক ভর বললে হবে না, 2 ইন্টু এবার আণবিক ভর 39 যোগ 16 যোগ 1 কত আসে? 112 গ্রাম। তাহলে 112 গ্রাম KOH এর সাথে। বা ব্যাপারটা এরকম যে 174 গ্রাম উৎপন্ন করতে হলে এত গ্রামকে বিক্রিয়া করাইতে হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 30 গ্রাম যদি পাইতে চাই, 30 গ্রাম যদি পাইতে চাই তাহলে কি করতে হবে? 30 গ্রাম যদি পাইতে চাই তাহলে আমাদের লাগবে হচ্ছে 19.3 গ্রাম, যেইটা আমাদের 30 গ্রাম থেকে কম। সো এইটা আমাদের পারফেক্ট আছে, এইটার এক্সট্রার কোনো দরকার নাই, বরং তোমার এইটা লাগবে কিছু পরিমাণ। কতটুক লাগবে? 1.9 গ্রাম পরিমাণ লাগবে। বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে? তার মানে ব্যাপারটা হচ্ছে তোমার এটুক লাগবে, আর এইটা হইতেছে তোমার কি বলা যায়, এইটা হইতেছে তোমার এনাফ আছে আর কি। এই হচ্ছে আমাদের কোশ্চেন। সো তোমাদের কাছে কোনটা সহজ লাগলো, যে প্রয়োজনীয় উৎপাদ বের করা যাবে কি না, মানে পাওয়া যাবে কি না, নাকি প্রয়োজনীয় উৎপাদ নিতে কোনটা ব্যবস্থা গ্রহণ করতে হবে? এটা ভালো লাগলো না এটা ভালো লাগলো? কোনটা ভালো লাগলো কমেন্টে জানাইও কিন্তু, ঠিক আছে? মানে কোনটা করতে মজা লাগছে? আমার তো দুইটাই ভালো লাগছে, এবং আগেরটা ভালো ছিল কারণ আগেরটায় তোমার লিমিটিং বাইর করে করা লাগছিল, আর এটায় তো জাস্ট আমরা 30 গ্রাম উৎপন্ন হবে এটা ধরে নিয়ে ম্যাথ করছি আর কি। ওকে, বুঝছো সবাই আশা করি।
এরপর আসো তাহলে আমরা নেক্সট সিকিউতে চলে যাই। তো নেক্সট সিকিউ যেটা সিকিউ 5, এটা দিনাজপুর বোর্ডে আসছিল, এটা আমি করাই দিব না, আসলে পুরোটাই তোমরা পারবা। দেখো তোমাকে কোশ্চেনে বলা হয়েছে হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, তিনটা জিনিস আছে। হাইড্রোজেন আছে এত পার্সেন্ট, ক্লোরিন আছে এত পার্সেন্ট, তাহলে অক্সিজেন কতটুকু আছে ভাইয়া তুমিই বলো। হাইড্রোজেন আছে কত, 0.995%। ক্লোরিন আছে কত, ক্লোরিন আছে হচ্ছে গিয়া তোমার, ক্লোরিন আছে কত, ক্লোরিন আছে হচ্ছে 35.323%। তার মানে হচ্ছে অক্সিজেন কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে, অক্সিজেন আছে 100 থেকে বিয়োগ করে দাও, 100 মাইনাস কত 35.323 মাইনাস হবে আবার 0.995, তাহলে আসে 63.682%। তাহলে এতটুকু হচ্ছে তোমার অক্সিজেন আছে। এরপরে তুমি করবা কি ভাইয়া, এরপরে তুমি জাস্ট ওই যে স্থূল সংকেত আণবিক সংকেত করার ম্যাথ অনেকবার করছো তোমরা, করে ফেলতে পারবা আশা করি। বোঝা গেছে ক্লিয়ারলি? গুড। 4 নম্বরে বলছে 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে হলে আরও বিক্রিয়ক যোগ করতে হবে কিনা। এক্স্যাক্টলি মাত্র এই কোশ্চেনটা করলাম, তোমার কাজ হচ্ছে খালি বিক্রিয়াটা করা, বিক্রিয়াটা চেঞ্জ হবে, তো আমি তোমাকে বিক্রিয়াটা করাই দিচ্ছি খালি। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস HCl বিক্রিয়া করলে হবে, দেখো প্লাস মাইনাস জোড়া লাগাও, তাহলে কি দাঁড়াইলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর H2CO3 তো H2CO3 আকারে থাকে না, H2CO3 অলওয়েজ হয় কি, পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এইটা আমরা করব পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে আসো সমতাকরণ করে ফেলি আমরা। তাহলে ম্যাগনেসিয়াম একটা, ক্লোরিন দুইটা, তাহলে এখানে একটা 2 দিতে হবে। সমতাকরণ হয়ে গেছে H2CO3, হ্যাঁ ডান, এটা বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমাদের পরের সিকিউটায় যাই আমরা। পরের সিকিউটায় আমাদেরকে বলা হয়েছে পরের সিকিউটায় আমাদের বলা হয়েছে, দেখো 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এত গ্রাম পানি এবং এত গ্রাম CO2 কে মিশাইছো, প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। আচ্ছা ভালো কথা, জিজ্ঞেস করছে কত মোল CO3 অব্যবহৃত হয়। প্রথম কথা হচ্ছে যদি দুইজন বিক্রিয়ক থাকতো তাহলে আমরা দুইজনের মধ্যে লিমিটিংটা বাইর করে নিতে পারতাম, কিন্তু এই কোশ্চেনে কিন্তু তোমাকে লিমিটিংটা বলে নাই। তোমাকে লিমিটিং মানে বলে নাই বলতে লিমিটিং বলে নাই এরকম না, ব্যাপারটা হচ্ছে এই কোশ্চেনে তোমাকে কিন্তু 3 জনের মানটা দেওয়া আছে। তো 3 জনের মধ্যে লিমিটিংকে সবচেয়ে কমটা বের করতে পারবো, বাকি 2 জন তো অবশিষ্ট থেকে যাবে কিছু, তাই না? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা লিমিটিংটা বের করে নিতে পারি। কোশ্চেনটা কিন্তু একটু ঝামেলা আছে, ভালোই ঝামেলা আছে। এটা যারা অনেক ভালো বেসিক যাদের আছে তারা করতে পারবা, কারণ প্রথম কথা 3 জন আছে, যদি 2 জন থাকতে এই ম্যাথটা আমরা করছি, 2 জন থাকলে তো পারাই যেত, সমস্যা নেই কোনো। 3 জন থাকলে কিন্তু লিমিটিং বিক্রিয়কে প্রবলেম খাইতে পারে অনেকেই। তো আসো আমরা একটু আস্তে ধীরে করি। তো বিক্রিয়াটায় তোমাকে বলা হয়েছে ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম কার্বনেট তার সাথে হচ্ছে বিক্রিয়া করবে হচ্ছে H2O আর CO2। দেখতে পারো সমতাকরণ করাই আছে আসলে অলরেডি, সমতাকরণে কোনো কিছুই করা লাগবে না। সো এই হচ্ছে আমাদের বিক্রিয়া কিন্তু উল্টাটাও হইতে পারে, মানে এইটারে উত্তপ্ত করলে কিন্তু আবার এগুলাই পাওয়া যায়, বোঝা গেছে? সো ওইটাও বলতে পারতো যেটাকে উত্তপ্ত করছো, তাহলে একই কথাই আর কি। যাই হোক, এখন তুমি বিক্রিয়া করছো কি কি নিয়ে দেখো তো। এইটা 25 গ্রাম, এটা 4.5 গ্রাম, এটা 25, এটা 4.5, আর এর পরেরটা কত, পরেরটা হচ্ছে 8 গ্রাম। ওকে, এর মধ্যে বলছে এইটা কতটুকু অব্যবহৃত থাকে, সেইটা আমাদের বাইর করতে বলছে। তো কোশ্চেনটা কিন্তু ঝামেলা থাকতে পারে, তো আমরা এইটা বাইর করব কেমনে? প্রথম কথা, ক্যালসিয়াম বাইকার্বনেটও কিন্তু ফুল উৎপন্ন হয় নাই, তুমি চাইছিলা এত উৎপন্ন হোক, বাট এত উৎপন্ন হয় নাই। যদি জিজ্ঞেস করতো যে এত উৎপন্ন হইতে হলে কি করতে হবে, তাহলে কি করতাম? যদি বলতো যে 40.5 গ্রাম তুমি উৎপন্ন করতে হইলে কি ব্যবস্থা নিতে হবে, তাহলে 40.5 গ্রাম ধৈরা এটা বাইর করতাম। 3 জনের মধ্যে কে এনাফ পরিমাণে আছে, নাকি কে বেশি আছে, নাকি কে কম আছে, সেটা বুঝতে পারতাম ইজিলি। এটা করা লাগবে না, ওটা আমরা করছি, ওটা পারবা তোমরা।
কিন্তু এবার বলছে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু অব্যবহৃত থাকে। তাহলে ম্যাথ করব কাকে নিয়ে? লিমিটিংকে নিয়ে। তো লিমিটিং কোডটা এটা তো জানি না। প্রথম কথা, ক্যালসিয়াম যেহেতু অবশিষ্ট থাকে, সে ও যে লিমিটিং না এটা শিওর, ও যে লিমিটিং হবে না এটা তুমি শিওর। পানি এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে লিমিটিংকে সেইটা আমাদের বের করতে হবে। বুঝছো কথাটা? ক্যালসিয়াম কার্বনেট লিমিটিং হবে না এটা শিওর, ক্যালসিয়াম কার্বনেট লিমিটিং নয়, কারণ কোশ্চেনেই তোমাকে বলে দিছে যে কতটুক অব্যবহৃত থাকবে, তার মানে ওর কোনো সম্ভাবনাই নাই যে ও লিমিটিং হবে। লিমিটিং হয় পানি, নাহলে কার্বন ডাইঅক্সাইড হবে। তাহলে আসো দেখি আমরা কে হয়। তো পানি এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 মোল পানি বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের সাথে। করাইলাম 4.5 গ্রাম, এটা পরে, আগে 18 গ্রাম। 18 গ্রাম পানি বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে। তাহলে 4.5 গ্রাম পানি, তাহলে 4.5 গ্রাম পানি বিক্রিয়া করে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে কতটুক? কার্বন ডাইঅক্সাইড আসেই হচ্ছে 8 গ্রাম। তার মানে কার্বন ডাইঅক্সাইড সে কবেই শেষ হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড আসে 8 গ্রাম, বিক্রিয়া করে 11 গ্রামের সাথে, তো কার্বন ডাইঅক্সাইড সে কবেই শেষ হয়ে যাবে। সুতরাং অবশ্যই কার্বন ডাইঅক্সাইড লিমিটিং বিক্রিয়া, কারণ কার্বন ডাইঅক্সাইড শেষ হয়ে যাবে। তো কার্বন ডাইঅক্সাইড লিমিটিং। তাহলে ম্যাথ করব কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে, এখন অঙ্কটা হয়ে যাবে এটা। এখন কার্বন ডাইঅক্সাইড লিমিটিং, সো এইটার সাথে ক্যালসিয়াম কার্বনেটের তুলনা, ক্যালসিয়াম বাইকার্বনেটের এই ম্যাথে কোনো কাজ নাই। ওইটা হয়তো ঘতে তোমাকে জিজ্ঞেস করছিল যে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, ওটা তোমাদের জন্য HW থাকলো, তোমরা করে ফেললা আর কি, যে এই যে প্রত্যাশিত যে উৎপাদ এইটা করতে হইলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, ওইটা আরও সহজ। এখানে বরঞ্চ আমাদের লিমিটিং বাইট করা লাগলো আগে, লিমিটিং থেকে ম্যাথ করা লাগবে। সো লিমিটিং CO2 দিয়ে এখন ক্যালসিয়াম কার্বনেটটা বাইর করবো আমরা। সো 1 মোল CO2 বিক্রিয়া করে 1 মোল CaCO3 এর সাথে, 1 মোল CaCO3 এর সাথে। তাহলে বলতে পারি 44 গ্রাম CO2 বিক্রিয়া করে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে। ভালো কথা খুবই। তাহলে আমরা বলতে পারি আমাদের CO2 কত আছে? 8 আছে, তাই না? পুরো 8 গ্রামই তো বিক্রিয়া করবে। তাহলে 8 গ্রাম CO2 বিক্রিয়া করে কতটুকুর সাথে? 100/44 ইন্টু 8, তার মানে হচ্ছে 18.18 গ্রাম CaCO3 বিক্রিয়া করে ফেলবে। তাহলে অব্যবহৃত থাকবে কতটুকু? অব্যবহৃত থাকবে কতটুকু? অব্যবহৃত থাকবে কতটুকু? কারণ 18.8 গ্রাম বিক্রিয়া করে ফেলবে, সো অব্যবহৃত থাকবে হচ্ছে 25। টোটাল 25 ছিল, দেখো তার থেকে এতটুকু বিয়োগ করলেই ওইটাই হচ্ছে আমার অব্যবহৃত, যতটুকু আছে এইটা। সো 25 থেকে আনসার বিয়োগ করে দিলেই 6.82 গ্রাম এতটুকু হচ্ছে আমার অব্যবহৃত আছে। তার মানে এতটুকু হচ্ছে আমার অব্যবহৃত ক্যালসিয়াম কার্বনেট। তো খুবই ভালো একটা কোশ্চেন, ভিকারনেসে আসছিল এটা। তারপরে CQ7 কোশ্চেনটা একটু কঠিন, কারণ বিক্রিয়াটা অনেকে পারবা না, যদিও বইয়ের বিক্রিয়া, বাট বিক্রিয়ার চ্যাপ্টারটা তোমাদের বইতে মেবি ক্লিয়ারলি আসে বা না, এরকম একটা ব্যাপার আর কি। সো অনেকেই নাও পারতে পারো। সো কঠিন ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হলো। বিক্রিয়াটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল না, আমি লিখে নিছি আর কি। তো ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে এগুলো পাওয়া যায়, এটা মনে রাখতে হবে, কিছু করার নেই, এটা মুখস্থই আর কি। বাট সমাধাকরণটা বোঝা যাইতে পারে। ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করছো, তাহলে পাবা হচ্ছে চুন পাবা, NO2 পাবা, আর অক্সিজেন পাবা। প্রথম কথা, নাইট্রোজেন একটা, নাইট্রোজেন দুইটা, সো এখানে একটা 2 দিতেই হবে, দিয়ে দাও তো একটা নাইট্রোজেন 2। এরপর দেখো ক্যালসিয়াম একটা, ঠিক আছে, বাট অক্সিজেনের ঝামেলা। অক্সিজেন এখানে আছে 3 2 6টা, বাট এখানে আছে 1 4 2, মানে এই পাশে আছে 7টা, এখানে 6 এখানে 7, কেমনে বানাবা? এই পাশে 6 বানাবা কেমনে? মানে এই পাশে কমাইতে হবে একটা, তো কমানোর জন্য এখানে একটা হাফ দিয়ে দিলেই হচ্ছে কিন্তু, তাই না? তাহলেই কিন্তু এটা কমে গেল। বোঝা যায় জিনিসটা? হাফ দিয়ে দিলে 1 হয়ে গেল, তখন 6টা হয়ে গেল আর কি। তো এইভাবে হচ্ছে সমতাকরণটা করতে হবে। বিক্রিয়া পারাটাই কঠিন, বিক্রিয়া পারলে ম্যাথ পারা যাবে আর কি। সো বিক্রিয়া আগে না করা থাকলে তুমি পারবা না। প্রথম কোশ্চেন হচ্ছে যে প্রাপ্ত অ্যাসিডের স্থূল সংকেত কত? অ্যাসিড থাকবে একটা, সো অ্যাসিডের স্থূল সংকেত বের করতে বলছে। তাহলে একটি জৈব অ্যাসিড বিশ্লেষণ করে, আচ্ছা খেয়াল করে দেখো, এখানে একটা জৈব অ্যাসিডের কথা বলছে। সো জৈব অ্যাসিডে অবশ্যই তোমার কি থাকে? ধরো যে CH3COOH, এরকম একটা ব্যাপার না? তার মানে অবশ্যই অক্সিজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, আর বাকিটুক কি? বাকিটুক হচ্ছে কার্বন। এটা বুঝতে হবে না? বাকিটুক কার্বন। তাহলে কার্বন কতটুক আছে? 36.36, আর হাইড্রোজেন আছে 9.09, দুটা মিলায় 45.45,
আর বাকি যেই পার্টটা 100 মাইনাস ওইটা হচ্ছে কার্বনের পার্সেন্টেজ 54.55%। এইটা হচ্ছে আমাদের কার্বনের পার্সেন্টেজ। কার্বন আমাদের একটু আছে। ওকে, ভালো কথা খুবই। এরপরে বলছে উদ্দীপকের 1 নং হতে এত গ্রাম যৌগিক গ্যাস পেতে হলে কি পরিমাণ বিক্রিয়ক প্রয়োজন। অঙ্ক সহজ খুবই। যৌগিক গ্যাস মানে বোঝাইছে কার কথা? যৌগিক মানে গ্যাস মানে বোঝাইছে হচ্ছে এই যে NO2 এর কথা, কারণ NO2 এখানে হচ্ছে যৌগিক গ্যাস। আর CaO যেটা, এটাও যৌগিক, কিন্তু এটা গ্যাস না, এটা চুন আকারে জমা হয় আর কি, তাই না? সো এখানে গ্যাস বলতে কিন্তু NO2 বোঝাইছে। কেন ভাইয়া? অক্সিজেনও তো গ্যাস, কিন্তু অক্সিজেন হচ্ছে মৌলিক গ্যাস, কারণ এখানে দুইটাই অক্সিজেন। সো এখানে কিন্তু তোমার জিনিসটা মৌলিক হয় নাই, মানে জিনিসটা মৌলিক হয়েছে আর কি। যৌগিক মানে ডিফারেন্ট মৌল থাকতে হবে। সো অক্সিজেন হচ্ছে মৌলিক গ্যাস, আর যৌগিক গ্যাস বলতে NO2 এর কথা বুঝাইছে। এরপরে বিক্রিয়া করে দিলেই হয়ে যাবে যে এত গ্রাম NO2 পাইতে হইলে কতটুকু ক্যালসিয়াম নাইট্রেট লাগবে। এটা তো বাচ্চাদের ম্যাথ হয়ে গেল তোমাদের জন্য। এরপরে এই ম্যাথটায় কি বলা হয়েছে? সেমিমোলার সালফিউরিক অ্যাসিড আছে, ওকে ভালো কথা। 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ওকে ভালো কথা। বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে? কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে? আচ্ছা, বি পাত্রেরটা মানে এইটা, তাহলে এখানে কত লিটার? ডেসিমোলার মানে কি? ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার, তাই না? 0.1 মোলার। তাহলে আমরা বলতে পারি SV = W/M। তাহলে এস এর মান কত? ডেসিমোলার মানে 0.1 মোলার। আয়তনটা বের করতে বলছে। এবার ডাব্লু দেওয়া আছে 6 গ্রাম আর আণবিক ভর 40 হয়, তাহলে দেখো কত চলে আসে? 6/40 × 0.1, তাহলে চলে আসবে 1.5 লিটার। তার মানে এত লিটার বা 1500 মিলিলিটার, যেটাই তুমি বলো সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এত মিলিলিটারের দ্রবণ প্রস্তুত করা যাবে। পরের কোশ্চেনটার জন্য মেইনলি অ্যাড করা, সেটা হচ্ছে সি পাত্রের দ্রবণে কোন ধরনের লিটমাসের বর্ণ পরিবর্তন হবে? খুবই ভালো প্রশ্ন। দুই টাইপের কোশ্চেন হইতে পারে, একটা হচ্ছে দ্রবণের প্রকৃতি কি, আর একটা হচ্ছে কোন টাইপের লিটমাসের কালার চেঞ্জ হবে। দ্রবণের প্রকৃতি জিজ্ঞেস করলে আমরা বের করব অম্লীয় নাকি ক্ষারীয়। লিটমাসের বর্ণ পরিবর্তন কিভাবে হবে সেটা জিজ্ঞেস করলে আমরা অম্লীয় ক্ষারীয় বের করব। কথা হচ্ছে যদি দ্রবণের প্রকৃতি অ্যাসিডিক হয়, মানে অম্লীয় হয়, অ্যাসিডিক হওয়ার অর্থ লিটমাস লাল লিটমাসকে নীল করবে, লাল লিটমাসকে নীল করবে, আর নীলের কোনো চেঞ্জ করবে না। লাল লিটমাস নীল, লাল লিটমাস বেটওয়াট কি বললাম, এটা উল্টা বলছি। হপ, লাল লিটমাস নীল কেন হবে? নীল লিটমাস লাল হবে। অ্যাসিড মানে কি? অ্যাসিড হচ্ছে লাল লাল জিনিস, তাই না? সো নীল লিটমাস লাল হবে, নীল লিটমাস লাল হবে। লাল লিটমাসের কোনো চেঞ্জ হবে না, সেটাও বলতে হবে কিন্তু। লাল লিটমাসের কোনো চেঞ্জ হবে না, নীল লাল হয়ে যাবে, আর লালের নো চেঞ্জ। সেমভাবে যদি তোমার মিশ্রণটা ক্ষারীয় হয় বা বেসিক হয়, মানে বেসের পরিমাণ যদি বেশি থাকে, বেসিক মানে হচ্ছে ক্ষারীয়, সো যদি সেটা বেশি থাকে তাহলে আমরা বলবো লাল হয়ে যাবে নীল। ওই যে একটা গান আছে না অর্ণবের, লাল না হয়ে নীল হলো কেন, ওই ব্যাপারটা আর কি। সো লাল থেকে নীল হয়ে যাবে এটা, আর হচ্ছে লালের কোনো চেঞ্জ হবে না। আবার উল্টা বলছি, নীল থেকে লাল থেকে নীল হবে, ঠিক আছে, আর নীলের কোনো চেঞ্জ হবে না। নীল নো চেঞ্জ, নীল থেকে আবার নীল হবে কেমনে? নীলের কোনো চেঞ্জ হবে না, কি বুঝছো? ঠিক আছে, তাহলে এই জিনিসটাই বের করতে হবে যে দ্রবণের প্রকৃতি কি, অম্লীয় নাকি ক্ষারীয়, সেটা বের করাটাই মেইন কাজ। তো এখানে কোশ্চেনটাই হচ্ছে এটার আয়তনটা দেওয়া ছিল আর কি, সামহাও এটা টাইপিংয়ে উঠে নাই আর কি। সো এটা মনে হয় 500 ml দেওয়া ছিল, কিছু একটা ধরে নিলাম আর কি, সমস্যা নেই, ধরে নিলাম 500 ml। এখন তাহলে, কারণ নাইলে তুমি অঙ্ক করতে পারবা না, এখন সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড আগে বিক্রিয়া করাও। কি হবে? সোডিয়াম সালফেট আর পানি, Na2SO4 প্লাস H2O। তাহলে সোডিয়াম 2টা 2 দিয়ে দাও, আর এখানে একটা 2 দিতে হবে। ওকে, এবার তাহলে আমরা লিমিটিং বিক্রিয়কটা বের করব। মিশ্রণের প্রকৃতি মানে কি? মিশ্রণের প্রকৃতি মানে কি? অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলো, প্রশমিত হয়ে গেল, পুরাপুরি তো নাও হইতে পারে। যে লিমিটিং সে শেষ হয়ে গেল, যে অবশিষ্ট থাকবে সেই হবে মিশ্রণের প্রকৃতি, সেই হবে মিশ্রণের প্রকৃতি।
বোঝা গেছে কথাটা? কারণ দুজন বিক্রিয়া মারামারি করে বলতে পারো নিঃশেষ হয়ে যাচ্ছে আর কি। সো মারামারিতে যদি একজনও বাইচা থাকে, যে বাইচা থাকবে ওর দলই তো জিতছে আলটিমেটলি। যদি সবাই মারা যায় তাহলে কেউ জিতে নাই, মানে মিশ্রণের কোনো প্রকৃতি নেই, নিরপেক্ষ হয়ে গেছে। কিন্তু যদি মারামারি করার পরে সব শেষ হয়ে যদি একজনও বাইচা থাকে কোনো একটা দলের, ওই দলই আলটিমেটলি জিতছে। কথাটা বুঝছি? সো লিমিটিং বিক্রিয়কটা বাইর করব, যে লিমিটিং হবে ও শেষ, যে লিমিটিং হবে না ও হচ্ছে খেলায় জিততে গেছে, কারণ ও অবশিষ্ট আছে, ও বেশি ছিল আর কি। তাহলে আসো, 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, আচ্ছা এখানে আবার গ্রামের পরিমাণটা বাইর করে নিতে হবে আর কি। সো আমরা আবারও এটা সাইড নোট দিয়ে করে ফেলি আর কি, নাইলে তো তুমি ম্যাথ করতে পারবে না, কারণ সাইড নোট এটারটা দেওয়া আছে 6 গ্রাম, বাট এটা তো দেওয়া নাই। সো এটা আমার বের করে নিতে হবে আগেই সাইড নোটে। সো সাইড নোটে আমরা এটা বের করে নিই, ডাব্লু সমান SMV। তাহলে আমরা বলতে পারি এস এর মান কত? 0.5 সেমিমোলার, আণবিক ভর 98, আয়তন 500 ml, 0.5। আয়তনটা আমি ধরে নিছি আর কি, অন্য কিছু হইতে পারতো অ্যাকচুয়াল কোশ্চেনে। তাহলে এটা আমাদের আছে 24.5 গ্রাম। তাহলে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। তাহলে আমরা বলতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 × 40 গ্রামের সাথে, 2 × 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ওকে, ডান। এখন কথা হচ্ছে তাহলে 24.5 গ্রাম কট্টকের সাথে বিক্রিয়া করবে। 24.5 গ্রাম বিক্রিয়া করবে হইতেছে 80/98 ইন্টু 24.5, আমাদের এটা আসে 20 গ্রাম। 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল কতটুকু? সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল মাত্র 6 গ্রাম। সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড গন, সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে। সো সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং, সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং, সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং। তো সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে, তাহলে একটা ঝামেলা হয়ে গেছে। তাহলে আবার অঙ্কটা উল্টা করতে হবে আর কি, কারণ কতটুক অবশিষ্ট থাকবে সালফিউরিক অ্যাসিড সেটা আবার বাইর করতে হবে কিন্তু। তো যদি তুমি হচ্ছে আগে এইটা ইকুয়াল টু এটা ধরতা, তাইলে একবারই অঙ্কটা মিলে যেত। মানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ওইটা দিয়া যদি শুরু করতা আমরা সরাসরি ডিসিশন আইসা পড়তে পারতাম যে কতটুক থাকবে, বাট আমরা তো জানতাম না যে কোনটা লিমিটিং হবে। সো এইভাবে আসার কারণে আমি কিন্তু খালি পাইছি যে লিমিটিংটাকে, কিন্তু সালফিউরিক অ্যাসিড কতটুক থাকবে এটা কিন্তু আমরা বুঝি নাই এখনো। সো আবার সেম জিনিসটা করতে হবে, বাট উল্টা প্রক্রিয়ায়। সো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, বা তুমি শুরুই করতে পারো ধরো যে এবার দ্বিতীয় লাইন থেকে আর কি, সে 98 গ্রাম, 98 না, এ পাশ থেকে শুরু হবে। সো 2 × 40 গ্রাম মানে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তার মানে আমাদের কোশ্চেনে আছে কতটুক? 8 গ্রাম না, সরি 6 গ্রাম না, 6 গ্রাম। তাহলে বলতে পারি 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কতটুকের সাথে? 6 গ্রাম বিক্রিয়া করে হচ্ছে 98/80 ইন্টু 6, তার মানে 7.35 গ্রামের সাথে। এখন দেখো চলে আসছে উত্তর। এই সেম কাজটা তুমি যদি শুরুতে করতা তাহলে একবারই উত্তর মিলতো আর কি। তাহলে 7.35 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এইটা হচ্ছে গিয়ে তোমার কি বিক্রিয়ায় অংশ নিবে। তাহলে থাকবে কতটুক? তাহলে অবশিষ্ট থাকবে কতটুক? অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কতটুক আছে বলো তো? অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড হচ্ছে টোটাল ছিল কত? 24.5। তাহলে অবশিষ্ট আছে 24.5 মাইনাস 7.35। অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি তো এই কাজটা শুধু শুধু করলেন না, যে যে এই সালফিউরিক অ্যাসিড কতটুক অবশিষ্ট আছে সেটা তো না করলেও হইতো। কথা কারেক্ট, কারণ তোমার আলটিমেটলি মিশ্রণের প্রকৃতি কি ওইটা হচ্ছে কাজ, মিশ্রণে কে কতটুক আছে এটা দেখার বিষয় না। প্রকৃতি হচ্ছে অম্লীয়, সেটা তো আমরা তখনই বুঝে গেছি, খার শেষ হয়ে যাবে মানে প্রকৃতি হবে অম্লীয়। বাট স্টিল আমি এটা করে দিলাম আর কি। অনেক সময় ওটাও জিজ্ঞেস করে যে মিশ্রণে কে কতটুক থাকবে, মিশ্রণের প্রকৃতি কেমন হবে, বুঝছো কথাটা? সো এই জন্য এটা করে দিছি, ওটা না করলেও আসলে হয়তো এই কোশ্চেনের ক্ষেত্রে। তার মানে আমরা বলতে পারি মিশ্রণ অম্লীয়, মিশ্রণ অ্যাসিডিক। ইংলিশ লিখবো, ইংলিশ অনলি ইংলিশ কথা হবে, অনলি ইংলিশ, নো বাংলা। তো মিশ্রণ যেহেতু অ্যাসিডিক হবে তাহলে আমরা বলতে পারি লাল থেকে নীল হবে, মোটেও না, লাল হচ্ছে আনচেঞ্জ থাকবে আর নীল হচ্ছে লাল হবে আর কি। যাই হোক এটা তুমি তোমার মতো লিখে নিবা আর কি। নীল লিটমাসকে লাল করবে, লাল লিটমাসের কোনো বর্ণ পরিবর্তন করবে না। বোঝা গেছে জিনিসটা?
প্রত্যেকটা কোশ্চেন থেকে আমরা নতুন কিছু শিখতেছি। তো সিকিউ সলভ করে আমাদের শেষ, আর মাত্র ছোট 3টার মতো কিউট প্রবলেম আছে। এটা কিউট তুমি যেমনেই বলো আর কি। সো এটা খুবই সুন্দর প্রবলেম। এইটা আমি চাচ্ছিলাম তোমাদের দিব, বাট এখন কেন জানি চাচ্ছি করে দিতে, নাকি করে দিব নাকি কী করবো বুঝতেছি না আসলে। আমি ভিডিও বানানোর টাইমে নিজেই কনফিউজড হয়ে গেলাম। তোমাদের জন্য আমি হচ্ছে 3টা কিউট প্রবলেম আনছি, এর মধ্যে লাস্ট একটা HW দিব শিওর, এটা তোমরা করবা। খালি একটু হিন্ট দিয়ে দিই, চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট থাকে, তার মানে এটা 95% বিশুদ্ধ, 95% বিশুদ্ধ। সো এটা ধরে ম্যাথ করে ফেলবা, আশা করি মিলাই ফেলতে পারবা। আর মাত্র এই যে 2টা ম্যাথ বাকি, এর মধ্যে এইখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে অ্যান্টাসিড ট্যাবলেটের কথা বলছে। সো অ্যান্টাসিড মানে হচ্ছে অ্যান্টি অ্যাসিড, অ্যান্টি অ্যাসিড মানে অ্যাসিডকে যে খেয়ে ফেলে, অ্যাসিডকে কে খেয়ে ফেলে, অ্যাসিডে খায় হচ্ছে ক্ষার। তো এখানে বিক্রিয়াটা হবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর তার সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। আমি দেখতে চাই এই ম্যাথটা কে পারো, এটা ব্রেন টিজার বলা যায় আর কি। খুব সুন্দর কোশ্চেন, ওই যে তোমাদের একটা রিসেন্ট কম্পিটিশন হয়েছে না SSC 33 ডেজ চ্যালেঞ্জ, ওই রকম টাইপের সুন্দর সুন্দর প্রবলেম আর কি, বুঝছো? সেটা ব্রেন ডেজ কেন লিখলাম আমি, 2টা মিলাই ফেলছি, ব্রেন টিজার আর কি। ঠিক আছে, সো এটা না পারলে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই, না পারলে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই। একটু বলে দিই, কোশ্চেনটা তোমাদের লেভেলেরই বেসিক ভালো থাকলে করতে পারবা, খালি একটু ঠান্ডা মাথায় পড়ো আর কি। বিক্রিয়াটা বুঝে, ম্যাথটা বুঝে করে ফেলার কথা, পারতেও পারো আর কি, অনেকেই পারবা, আমিও বিশ্বাস করি যে অনেকেই পারবা তোমরা। তার চেয়ে বড় কথা একটা টুইস্ট আছে, এই কোশ্চেনটা এইচএসসির কোশ্চেন, তোমাদের কোশ্চেনই না। এইচএসসির কোশ্চেন বললেও ভুল হবে, এটা কই আসছে জানো? এটা বুয়েট পরীক্ষায় আসা কোশ্চেন, বুঝছো? সো এখন তোমরা অনেকে ভয় পেয়ে যাবা যে ভাই এটা কি দিলেন, এটা তো হুদাই দিছেন মনে হয়। একদমই না, একেবারে এইচএসসি কোশ্চেন। যদি সলিউশন বুঝাই দিতাম নিজেই বুঝতাম, একবার পড়ে দেখো। আমার ইচ্ছা মানে আমার আশা হচ্ছে তোমরা পেরে যাবা, কারণ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুজনের প্রশমন করবে। সো কে কতটুক লাগবে এটা তো আমরা বের করা শিখছি, খালি এখানে ভাষাটা একটু চেঞ্জ করে দিছে আর কি। বোঝা গেছে কথাটা? আমার মানে এক্সপেকটেশন হচ্ছে তুমি পারবা আর কি। ওকে, তো ট্রাই করে, এটা বুয়েট পরীক্ষা আসছিল অনেক বছর আগে আর কি। সো এটা আমরা কলেজের পোলাপান যখন বুয়েটের কোশ্চেন সলভ করি বিগত বছরগুলো, তখন আমরা করি আর কি। তো তোমরা এখনই করে ফেলতে পারবা, তোমাদের ওই লেভেলের বেসিক ডেভেলপ করা হয়ে গেছে। আর এই কোশ্চেনটা চাইলে আমি করে দিতে পারি, আসো এটাই করে দিয়ে ক্লাসটা শেষ করে ফেলি। তোমাদের ফুল প্রিপারেশন তাহলে একেবারে A to Z ডান। দেখছো যতগুলো সিকিউ করাইছি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন টাইপের ছিল, প্রত্যেকটা থেকে নতুন কিছু শেখার কথা তোমার, বোঝা গেছে? ওকে, তাহলে আসো কি বলছে। একজন মহাকাশচারী দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় 30 গ্রাম, এই তো এটা একটা খুবই সুন্দর কথা, প্রতি ঘন্টায় 30 গ্রাম, কথাটা খুবই ইম্পর্টেন্ট। প্রতি ঘন্টায় 30 গ্রাম গ্লুকোজের প্রয়োজন হয়, এই লোকটার প্রতি ঘন্টায় 30 গ্রাম গ্লুকোজের প্রয়োজন হয়। সে যাইতেছে কই? সে যাইতেছে মহাকাশে 1 সপ্তাহ থাকার জন্য। এইটা আরেকটা ইম্পর্টেন্ট কথা। তাহলে তার কতটুক অক্সিজেন লাগবে? এই কি বললো অক্সিজেন লাগবে মানে? কথাটা বুঝো, বলছে যে 30 গ্রাম গ্লুকোজ লাগে প্রতি ঘন্টায়। 1 সপ্তাহে গ্লুকোজ লাগবে কতটুক? বের করা যাবে না? করা যাবে কিন্তু, তাই না? তাহলে আসো করে ফেলি ওটা। ভাই ওটা তো চায় নাই, না চাইলেও বের করে ফেলি। তাহলে আসো 1 ঘন্টায় 30 গ্রাম গ্লুকোজ লাগে, 1 আওয়ারে তার গ্লুকোজ লাগে কতটুক? 30 গ্রাম গ্লুকোজ লাগে, এটা কিন্তু গ্লুকোজ। তাহলে 7 দিনের জন্য কতটুক লাগবে? 24 × 7 আওয়ার, এত আওয়ারের জন্য কতটুক গ্লুকোজ লাগবে? 1 আওয়ারের জন্য এত লাগলে 24 × 7 আওয়ারের জন্য লাগবে হচ্ছে 5040 গ্রাম গ্লুকোজ। কিন্তু ভাইয়া আমার কাছে তো গ্লুকোজের পরিমাণ চায় নাই, যে আমার কাছে চাইছে অক্সিজেনের পরিমাণ। কেন? এটা বায়োলজির কোশ্চেন হয়ে গেছে এখন। গ্লুকোজের সাথে বিক্রিয়া আছে না অক্সিজেনের, 2টা বিক্রিয়া পড়ছো ছোটবেলায়, একটা সালোক সংশ্লেষণ আর একটা শ্বসন। অবশ্যই এখানে সালোক সংশ্লেষণ হবে না, শ্বসনের বিক্রিয়াটা, কারণ গ্লুকোজ দিয়ে আমাদের কি হয়, জারণ হয়ে আমরা শক্তি পাই আর কি। আমি এত বায়োলজি পারি না, সো এটুক জানি যে গ্লুকোজের জারিত হয়, অক্সিজেন দ্বারা জারিত হয়ে শর্করা দ্বারা মানে পাওয়া যায় আর কি, বেসিক্যালি শক্তি অর্জন করা যায়, ওই শক্তিটাই তার দরকার। তাহলে কি বলা যায়, বিক্রিয়াটা পারতে হবে এখানে তোমার, ওই যে বিক্রিয়া শিখে আসছো না বায়োলজিতে, ওইটাই। ওইটার সমাধাকরণ তো দেখতে হবে রে, আমি তো নিজেই ভুলে গেছি। C6H12O6 গ্লুকোজকে অক্সিজেন দ্বারা জারিত করলে উৎপন্ন হবে মেবি কার্বন ডাইঅক্সাইড আর পানি, যদি আমি ভুল না করে থাকি। তাহলে কার্বন 6টা দিতে হবে, হাইড্রোজেন 12টা, হাইড্রোজেন 6 দিতে হবে। অক্সিজেন কয়টা হলো? 6 × 12, 12 × 6 18টা অক্সিজেন হয়ে গেছে। এর মধ্যে 6টা এখানে চলে আসছে, আর 6 দিলেই হয়ে গেল। আশা করি মিলছে। কার্বন 6টা, কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, হাইড্রোজেন 6 × 12টা,
অক্সিজেন 6 আর 12তে 18টা, 12 আর 6 18টা, গুড মিলে গেছে। এখন আমাদের বলছে কতটুক অক্সিজেন লাগবে, তাহলে চিন্তা করো তোমার 7 দিন থাকতে হইলে গ্লুকোজ লাগবে কতটুক, 7 দিন থাকতে হলে গ্লুকোজ লাগবে 5040 গ্রাম, তাহলে অক্সিজেন কতটুক লাগবে এটা বাইর করতে পারবা না? পারবা কিন্তু সবাই। এই তো চলে আসছে এখন আমাদের মোলের অঙ্ক, বোঝা গেছে? সো অঙ্কগুলো তোমাদের লেভেলেরই, খালি একটু ভাষাটা চেঞ্জ করা। তাহলে আমরা বলতে পারি 1 মোল গ্লুকোজ বা 1 মোল C6H12O6 বিক্রিয়া করে 6 মোল অক্সিজেনের সাথে, 6 মোল অক্সিজেনের সাথে। তাহলে আমরা বলতে পারি গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180, বের করে দেখতে পারো বা লিখে দিচ্ছি 12 × 6 যোগ 12 যোগ 16 × 6। এত গ্রাম গ্লুকোজ বিক্রিয়া করে, এত গ্রাম গ্লুকোজ বিক্রিয়া করে 6 × 32 গ্রাম অক্সিজেনের সাথে, 6 × 32 গ্রাম অক্সিজেনের সাথে। তার মানে আমরা বলতে পারি 5040 গ্রাম গ্লুকোজ বিক্রিয়া করে কতটুকু অক্সিজেনের সাথে ভাইয়া? কতটুকু অক্সিজেনের সাথে? 6 × 32কে ভাগ করব 180 দিয়ে, তার সাথে গুণ করব 5040, দ্যাটস আওয়ার অ্যান্সার। তাহলে 6 × 32 ডিভাইডেড বাই 180 ইন্টু 5040, তার মানে তোমার 5376 গ্রাম অক্সিজেন নিতে হবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন এবং খুবই ভালো কোশ্চেন। ঠিক আছে, সো এই হচ্ছে একটা কিউট প্রবলেম করাই দিলাম। বাকি দুইটা কিউট প্রবলেম তোমাদের জন্য, আরও কিছু কিউট প্রবলেম আনা উচিত ছিল, এখন আফসোস লাগতেছে আর কি। যাই হোক, এই হচ্ছে আমাদের সিকিউ ক্লাসটা। তো এখানে আমি চেষ্টা করছি প্রত্যেকটা সিকিউ একদম টাইপ ওয়াইজ সলভ করে দেওয়ার, যেন একদম কোনো ডাউট না থাকে, এবং তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি কিন্তু বাংলা নিয়মেই করাই দিচ্ছি আর কি, যেন পরীক্ষার খাতায় সুন্দর লিখতে পারো। হ্যাঁ, একটা ম্যাথ বাংলা নিয়মে করেছি, বাকিগুলো শর্টকাটে আমি লিখছি, বাট কাজটা কিন্তু বাংলা নিয়মেরটাই করছি আর কি। সো বাংলা নিয়মে লেখা বেশি করতে হয়, ওইটাই একটু প্যারা আর কি, বুঝছো? তো কোনো যদি কনফিউশন থাকে কমেন্টে লিখবা, কোনো উত্তর যদি আমার ভুল হয়ে থাকে, তোমার যদি মনে হয় যে ভাইয়া এটা তো আপনি ভুল করছেন, বা আমার যদি ক্যালকুলেশন মিস্টেক হয়ে থাকে কোনো, যেহেতু উত্তর দেওয়া ছিল না, আমি কিন্তু এখানে বসেই ক্যালকুলেশন করছি, হইতেই পারে কিছু মিস্টেক হয়েছে, অবশ্যই জানাবা, যেহেতু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার ভুল হইতেই পারে, খুবই স্বাভাবিক এটা। তোমাদের জন্য পরীক্ষার হলে না হয়, আমি তো নিজে পরীক্ষার হলে ভুল করলে এখানে দাঁড়ায় থাকতে পারতাম না আজকে, তাই না? এসএসসি ফেল করলে তো আর এখানে দাঁড়াইতে পারতাম না। সো তোমাদের যেন ভুল না হয়, আমার পড়ানোর টাইমে ভুল হইতেই পারে একটু, বাট কনসেপ্টে কোনো বিন্দুমাত্র ভুল নাই। ইচ্ছা মতো তোমরা এখন ম্যাথ করতে পারবা নিজেদের মতো, আশা করি ফুললি কনফিডেন্ট ফিল করবা। তো সবাইকে অনেক থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য, বেস্ট অফ লাক সবাইকে। এই তো, আর ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টে ভাইয়াকে জানাই দিও। আল্লাহ হাফিজ।